আচ্ছা, আজকের অনলাইন প্রোগ্রামে উপস্থিত সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকের প্রোগ্রামে হোস্ট হিসেবে আমি আছি আল হাসনাত পিয়াস, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হচ্ছেন রাজেশ মিত্র ভাই, IEEE পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি চুয়েট চ্যাপ্টার। আজকের ডিএলডি এর বেসিক সেশনটা নিচ্ছেন আর কি। তো ভাইকে আহ আমি অনুরোধ করছি ওয়ার্কশপ শুরু করার জন্য। হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যালো। না ভাই, এখনো আসে নাই। আহ হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো সবাইকে গুড ইভিনিং। আজকের এই সেশনটাতে যেটা বেসিক্যালি IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত আমাদের ডিএলটি, ডিজিটাল লজিক ডিজাইন কন্টেস্টের একটা অংশ হিসেবে, যেখানে আমরা বেসিক্যালি ডিজিটাল লজিক ডিজাইন অ্যাকচুয়ালি কি মিন করে আর এটা আমরা ফান্ডামেন্টালস নিয়ে কিছু বেসিক ডিসকাশন করব, যেটা আমাদেরকে প্রবাবলি যে কন্টেস্টটা হবে আগামী পরশু দিন বা 11 তারিখ, সেখানে আমাদেরকে প্রবলেমগুলো সলভ করতে হেল্প করবে। তো আমাদের আজকের এই ডিসকাশনটা মোটামুটি এই 5টা সেকশন আমি ভাগ করছি, যেখানে আমরা প্রথমে লজিক গেটস নিয়ে কিছু বেসিক আলোচনা করব, যেটা আমরা প্রবাবলি যারা এখানে আছি ইন্টারমিডিয়েট লাইফে মোটামুটি সবাই পড়ে এসেছি। একই কথা বুলিয়ান অ্যালজেব্রা ক্ষেত্রে আচ্ছা, দুইবার পড়ে গেছে। আচ্ছা, এটা বুলিয়ান অ্যালজেব্রা, এরপর আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কিছু আলোচনা করবো, এন্ড দেন আমরা কিছু এক্সক্লুসিভ গেট, দেন আমরা কিভাবে বুলিয়ান ফাংশন গুলো সলভ করতে পারি, এন্ড দেন কিছু বেসিক আমরা অ্যাডার এন্ড সাবট্রাক্টর সার্কিট নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো ডিজিটাল লজিক ডিজাইন শুরু করার আগে আমাদেরকে বুঝতে হবে ডিজিটাল লজিকটা কি অ্যাকচুয়ালি। যেমন আমরা যদি লজিক নিয়ে কথা বলতে চাই যে লজিক অ্যাকচুয়ালি কি মিন করে, যেমন আমরা নিশ্চয়ই সি প্রোগ্রামিং পড়ে আসছি, সেখানে আমরা লজিক ইউজ করে বিভিন্ন কোড লিখছি যে যে যদি এই কাজটা হয় তাহলে এটা ঘটবে অথবা ওটা ঘটবে। যেমন এই যে আমাদের যত ধরনের ডিভাইস আছে, ফোন থেকে শুরু করে ল্যাপটপ, যত কিছুই আছে সবকিছু কাজ করে কিসের উপর? এই ডিজিটাল লজিকের উপরে, যেখানে আমার লজিকের অনলি দুইটা ভ্যালু থাকতে পারবে, যে হয় জিরো অথবা ওয়ান, হয় ইয়েস অথবা নো। এবং এই জিরো এবং ওয়ান, এই দুটোর বাইরে অ্যাকচুয়ালি কিন্তু কিছুই নাই। যদিও মাঝে মাঝে অনেক কিছু আমরা সামনে দেখবো, বা সেটা হয়তো এই সেশন আমরা কখনো ডিসকাশন করবো না, বাট সবকিছু আলটিমেটলি আমাদের জিরো অথবা ওয়ান এসে শেষ হবে, either you do or you don't. সো হোয়াট ইজ ডিজিটাল সার্কিট? তো এই ডিজিটাল লজিক ইউজ করে আমরা যে সার্কিট গুলো বিল্ড আপ করবো সেটাকে আমরা বলতেছি ডিজিটাল সার্কিটস। যেমন আমরা নিশ্চয়ই বিভিন্ন ধরনের গেটস পড়ে আসছি, যেটা আমরা একটু পরে আবার আলোচনা করব। তো এই যে বিভিন্ন ধরনের গেটস আমরা কম্বাইন করে যে ধরনের সার্কিট গুলো আমরা বিল্ড করি বা যে ধরনের সার্কিট আমরা ডিজাইন করি, সেটাই হচ্ছে আমাদের ডিজিটাল সার্কিটস। এন্ড এই ডিজিটাল সার্কিটস আমরা ডিজাইন করি কি জন্য? আমরা ডিজাইন করি আমাদের যে কাঙ্ক্ষিত যে আউটপুটটা, সেটা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসে হইতে পারে। তো তো এই যে ডিজাইন যে প্রসিডিওরটা, এটাকে আমরা বলি ডিজিটাল লজিক ডিজাইন। এই ডিজিটাল লজিক ডিজাইনটা আমাদের বেশ কিছু রুলস এবং লসের উপর বেসড করে আমরা করে থাকি। তো ডিজিটাল লজিক ডিজাইন শুরু করার আগে আমরা বেসিক্যালি একটু গেট নিয়ে আলোচনা করব, যা আমরা অলরেডি জানি কম বেশি। সো লজিক গেটস, লজিক গেট মোটামুটি একটা স্মল সার্কিট, যেটা যেটা প্রায় সময় আমার 2 থেকে 3টা ইনপুট নেয় বা তার থেকে বেশিও নেয় প্রয়োজন অনুসারে। এবং তাদের মধ্যে জাস্ট এক ধরনের ইনপুটই থাকবে, হয় জিরো অথবা ওয়ান। এবং এই জিরো এবং ওয়ানের যে কম্বিনেশন, তার উপর বেস করে ও সেই জিরো অথবা ওয়ানই কিন্তু আউটপুট দিবে। এবং আমাদের যে 3টা একদম বেসিক গেট, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্ড, দেন অর, এন্ড দেন নট।
তো আমরা অ্যান্ড গেট অলরেডি জানি, যেখানে আমার ইনপুট এবং যেখানে আমার মোটামুটি দুইটা ইনপুট থাকবে, যেটা একদম মানে সিম্পলেস্ট, যেটা অ্যান্ড গেট আমরা বলে থাকি। বা আমরা হয়তো যখন এই কোর্সটা যখন ফুল ফ্লেজে পড়বো, সেখানে হয়তো আমাদের আরো মাল্টিপল আউটপুট থাকতে পারে, বাট আউটপুট কিন্তু দিন শেষে সেই একটাই হবে। তো আমরা যদি অ্যান্ড গেটের বেসিক ফাংশনে যদি দেখি, যে সেখানে আমার সবগুলো ইনপুট যদি ওয়ান হয়, তাহলে কেবলমাত্র আমার আউটপুটটা ওয়ান হবে। ইভেন আমার যদি একটা ইনপুট যদি জিরো হয়ে থাকে, আমার কিন্তু আউটপুটটা অলওয়েজ কি হবে? জিরোই হবে। যেমন এখান থেকে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পারি, যে আমার একটা লাইট অন করতে যদি দুইটা সুইচ লাগে, এবং কন্ডিশনটা এমন হয় যে ওই লাইটটা অন করার জন্য আমাদের দুইটা সুইচই অন করা লাগবে। এটা কিন্তু একটা অ্যান্ড গেটের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এবার আমরা আসি অর গেট। অর গেটে বেসিক্যালি যেটা কাজ করে, যে হয় এটা অথবা এটা। যে আমরা যদি বলি যে কোনো একটা অ্যালার্মের জন্য আমার দুই জায়গায় দুইটা অ্যালার্ম, একটা দুই জায়গায় দুইটা বাটন আমার স্টাবলিশ করা আছে, এবং যে কোনো একটা বাটন প্রেস হলেই আমার অ্যালার্মটা সাউন্ড করবে। সেক্ষেত্রে আমার এই এক্সাম্পলটা অর গেটের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেখানে আমার দুইটা ইনপুটের যে কোনো একটা ওয়ান হলেই আমার আউটপুটটা ওয়ান হিসেবে আসবে। এবং এটাও আমার প্র্যাকটিক্যাল লাইফে দুইটা ইনপুট না হয়ে মাল্টিপল ইনপুট হিসেবে আসতে পারে, বাট দিন শেষে আমার আউটপুটটা সে একটাই হবে। তো এবার আমরা যদি নট গেট নিয়ে ডিসকাস করি, নট গেটে বেসিক্যালি আমার একটা ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে, যেখানে আমার একটা ইনপুট হবে হয় জিরো অথবা ওয়ান, বাট আউটপুটে সেই জিরো অথবা ওয়ানটা আমার ইনভার্টেড হয়ে যাবে। যে আমি যদি ইনপুটে জিরো দেই, সে আউটপুট হয়ে যাবে ওয়ান। ইনপুট যদি ওয়ান হয়, আউটপুট হয়ে যাবে জিরো। যেমন এখানে একটা সেন্সর, আমরা যদি কোনো একটা সেন্সর দেখি, যেটা আমার লাইটটা অন করে দেয় ইফ ইট ডিটেক্টস নো লাইট। যেমন তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমাদের ট্রিপলির যে যে ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে কিন্তু একটা সেকশন আছে যেখানে ওই করিডোরটা আমার প্রায় সময় অন্ধকার থাকে, বাট সেখানে কোনো, আমি সেখানে কোনো লাইট জ্বলে না, বাট কেউ কেউ একজন যদি ওখান দিয়ে যায়, একটা লাইট কিন্তু জ্বলে ওঠে। তো এটা কিন্তু সেই ধরনের একটা সেন্সর, যে সে ডিটেক্ট করে কেউ আছে বা কেউ নাই, বা এখানে লাইট আছে নাকি নাই, সেই অনুসারে সেটা কিন্তু জ্বলে বা নিভে। তাহলে এই যে লাইট অন বা অফ, এটাই কিন্তু আমরা বেসিক্যালি ওয়ান আর জিরো দিয়ে কি করতেছি? ইন্ডিকেট করতেছি, যেখানে আমার জিরোটা ওয়ান হয়ে যাচ্ছে বা ওয়ানটা জিরো হয়ে যাচ্ছে। এন্ড এবার আসি আমরা ন্যান্ড গেটে। সো আমরা যে একটু আগে পড়লাম যে নট গেট, যেটা বেসিক্যালি আমার যে কোনো একটা ইনপুটকে ইনভার্ট করে দিচ্ছিল, যেমন ওয়ান কে জিরো অথবা জিরো কে ওয়ান। এটা বেসিক্যালি যেটা করবে, যেমন আমরা একটু আগে অ্যান্ড গেট পড়ে আসছি, যে সেখানে আমার এ আর বি দুইটা ইনপুটের কারণে আমি একটা অ্যান্ড ইন আউটপুট পাচ্ছি, এটাকে ন্যান্ড গেট আমার ইনভার্ট করে দিবে। যেমন আমরা দেখছিলাম যে ওয়ান আর ওয়ান অ্যান্ড করলে কিন্তু হয় ওয়ান, বাট এখানে গিয়ে আউটপুটটা হয়ে গেছে জিরো। এবং এটার কারণ কি? কারণ এই যে ও যে অ্যান্ড গেটের যে আউটপুটটা, এটাকে ইনভার্ট করে দেওয়া হচ্ছে। এই এবং এই সিম্বল দিয়ে এই জিনিসটা কিন্তু এক্সপ্রেস করা হয়। আমরা কিন্তু অ্যান্ড গেট পড়ছিলাম, সেটা এরকম ছিল, যে দুইটা ইনপুট এ এবং বি এর জন্য আমি একটা আউটপুট পাচ্ছিলাম। এটাও অলমোস্ট সেম, জাস্ট একটা আমার ইনভার্ট আইকন দিয়ে জিনিসটাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। এবার আসে আমরা নর গেটে। সো এটা বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে আমার অর গেটের একটা ইনভার্সন, একটা 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 ইনভার্টেড ভার্সন। যে আমি যদি দুইটা ইনপুট নিয়ে যদি তাদেরকে আমরা অর করি, তাহলে সেই অর আউটপুট সেটাকে ইনভার্ট করে দিবে এই নর। এবং এই যে আমরা ট্রুথ টেবল থেকে কিন্তু জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার, যে ইন নর্মাল কেস আমার জিরো আর জিরো যদি ইনপুট থাকতো, আমি কিন্তু অরে কখনোই কোনো আউটপুট পেতাম না। আমরা আউটপুট জিরো পেতাম। বাট এখানে ইনভার্ট হয়ে যাওয়ার কারণে আমার জিরোটা কনভার্ট হচ্ছে ওয়ানে। এবং এই যে ন্যান্ড এবং নর, এদেরকে আমরা বলে থাকি ইউনিভার্সাল গেটস। এদেরকে ইউনিভার্সাল গেট বলার একটাই কারণ, এবং সেই কারণটা হচ্ছে যে আমরা যে কোনো ধরনের গেট, লেট ইট বি অ্যান্ড, লেট ইট বি অর লেট ইট বি নট, এই প্রত্যেকটা গেটকে আমরা হচ্ছে ন্যান্ড বা নর গেট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন আমরা যদি ফর এক্সাম্পল একটা উদাহরণ দেখি, লেটস সে আমরা অর গেট আমরা ইমপ্লিমেন্ট করতে চাই ইউজিং ন্যান্ড। যেমন আমরা জানি যে অর গেটের আউটপুট হতে পারে এরকম, যে এ প্লাস বি। তো আমরা যদি এটাকে আমরা যদি ডাবল ইনভার্ট করি, সেটা কিন্তু বেসিক্যালি আমাদের সেম ফরম্যাটে চলে আসে, আই মিন এ প্লাস বি। এবং আমরা বেসিক নলেজ থেকে জানি যে এই যে এ প্লাস বি, এটাকে আমরা কিন্তু আবার এভাবে লিখতে পারি। তো আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা এই যে গেটটাকে, যেটা আমার ছিল একটা বেসিক্যালি একটা অর গেট, সেটাকে আমরা
ভুল হয়েছে এই জিনিসটা। তো আমরা যদি জিনিসটাকে এভাবে লিখি যে এ এর উপর ডাবল বার এন প্লাস বি এর উপর ডাবল বার, তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু আবার এ তে আমাদের ব্যাক করলো, এন্ড এটাকে আমরা ফাইনালি এভাবে লিখতে পারি। তাহলে এই যে আমার যে অর গেট যেটা ছিল ইনিশিয়ালি, সেটা আমার কনভার্ট হলো কিসে? সেটা আমার কনভার্ট হলো ন্যান্ড গেটের মাধ্যমে। এবং এই কারণে আমার ন্যান্ড এবং নর এদেরকে আমার ইউনিভার্সাল গেট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। তো এবার আমরা পড়বো এক্সক্লুসিভ গেটস। এক্সক্লুসিভ গেটস গুলো আমাদের যে ন্যান্ড বা নর আমরা পড়ে আসছি তার একটু ডিফারেন্ট ভার্সন। যেমন আমার এক্সর গেটের আমার লজিকটা অনেকটা এরকম, যে আমার যদি অড নাম্বারস অফ ওয়ান থাকে আমার ইনপুটের মধ্যে, যেমন আমরা এখানে দুটো ইনপুটের জন্য দেখছি, এটা তিনটা বা চারটা বা পাঁচটা ইনপুটের জন্য হতে পারে, নো প্রবলেম। বাট আমাদের লজিকটা অলওয়েজ এরকম থাকবে: দ্য এক্সর গেট আউটপুটস ট্রু ইফ দ্য নাম্বার অফ ট্রু ইনপুট ইজ অড। ইন আদার ওয়ার্ডস, it inputs true only one of the input is true. যেমন আমরা যদি এটা একটু খেয়াল করি, এই লাইনটা, যে আমাদের এখানে দুইটা ইনপুট আছে এবং দুইটা ইনপুটের মধ্যে আমাদের ওয়ান হচ্ছে অনলি একটা ইনপুট থেকে আসতেছে। তার মানে আমার এখানে অড নাম্বার ওয়ান আছে, এবং এই অড নাম্বার ওয়ান এর কারণে আমার আউটপুটটা আসছে ওয়ান। ইন দ্য সেম কেস হ্যাপেন্স হেয়ার, যে আমার এখানে দুইটা ইনপুট আছে জিরো এবং ওয়ান, বাট এখানে ওয়ান আছে আমার অড নাম্বার মানে একটা, এবং সেই কারণে আমার আউটপুটটা আলটিমেটলি ওয়ান। তো এটা হচ্ছে আমার এক্সর গেটের লজিক, এবং এক্সর গেটটাকে আমার এক্সপ্রেস করা হয় অনেকটা এভাবে। এটা হচ্ছে আমার এক্সর গেটের ইমপ্লিমেন্টেশন বা রিপ্রেজেন্টেশন। এবার আমরা যদি এক্স নর দেখি, এক্সর গেটের ঠিক উল্টাটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার এক্স নর। যে আমরা যে এক্সর গেট যেটা আছে সেটাকে যদি আমরা বার করি, আমরা কিন্তু এক্স নটটা পেয়ে যাব। যেমন আমরা যদি একটু এখানে দেখি, যে এটা ছিল আমার এক্সঅর গেটের রিপ্রেজেন্টেশন, অনেকটা অ্যান্ড গেটের মতো, বাট এখানে একটা আমার লাইন আছে, এক্সট্রা লাইন আছে, যেটা আমার এক্সঅর গেটকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হয়। এবং এই এক্সঅর গেটের সামনে আমরা যদি একটা ইনভার্টেড আইকন দিয়ে দিই, সেটাই আমাদের এক্স নর গেটকে মিন করে বা ইন্ডিকেট করে। আচ্ছা, এবার আমরা চলে আসি বুলিয়ান অ্যালজেব্রাতে। এই যে আমরা যত ধরনের ডিজিটাল সার্কিট দেখলাম, যেমন আমরা যদি একটু অ্যানালগ সার্কিটের দিকে চাই, আমরা নিশ্চয়ই সবাই জানি যে আমাদের ওহমস ল, রাইট? আমাদের ওহমস লটা কি ছিল অ্যাকচুয়ালি? আমরা জানি যে ওহমস ল অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু আইআর। তো এই ভি ইকুয়াল টু আইআর দিয়ে আমাদের কিন্তু ম্যাক্সিমাম সার্কিটে কি হয়? গভর্ন হয়। তেমনি ভাবে আমাদের এই যে যত ধরনের ডিজিটাল সার্কিট আছে তাদেরকে গভর্ন করে এই বুলিয়ান অ্যালজেব্রা। সো বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা তাহলে কি? বুলিয়ান অ্যালজেব্রা ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন অফ ডিজিটাল লজিক, ডিলস উইথ বাইনারি ভ্যারিয়েবলস অ্যান্ড লজিক অপারেশনস। এই যে আমরা যে একটু আগে যে আমরা বিভিন্ন ধরনের ইনপুট গুলো নিয়ে কথা বললাম, যে এ অর বি অর সি অর এ বার বি বার সি বার, এগুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি বাইনারি ভ্যারিয়েবলস, আইদার আমার ইনভার্টেড অর নন ইনভার্টেড, দুটোটাই হতে পারে। এন্ড এই যে লজিক্যাল অপারেশনস অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে এই যে অ্যান্ড অর নট, এই অপারেশন গুলো আমার লজিক্যাল অপারেশনস। অ্যান্ড ইট ইজ এসেনশিয়াল ফর সিম্পলিফাইং ডিজিটাল সার্কিটস। আমরা যে কোনো ধরনের যদি কমপ্লেক্স কোনো ডিজিটাল সার্কিট থাকে, তার অপারেশন বোঝার জন্য তাদেরকে সিম্পলিফাই করা খুবই খুবই জরুরি। এবং সেটা আমরা স্লাইডের পরের পর্যায়গুলোতে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা কোন একটা বুলিয়ান ফাংশন বা কোন একটা সার্কিটকে আমরা সিম্পলিফাই করতে পারি। এন্ড এই সিম্পলিফিকেশন প্রসেসের জন্য আমার বুলিয়ান অ্যালজেব্রাটা খুবই খুবই নেসেসারি। সো বুলিয়ান অ্যালজেব্রা শুরু করার আগে আমরা কিছু প্রপার্টি দেখবো, যেগুলো আমরা মোটামুটি সবাই জানি, যে কিছু ধরনের কিছু আইডেন্টিটি লস আছে, কিছু নাল লস আছে, এবং কিছু আইডেম্পোটেন্ট লস আছে। এবং এই লস গুলোর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। আর সাথে আমাদের যেটা স্পেশাল আমরা বলতে পারি যে ডি মর্গানস ল, যেখানে আমার এ বি এন্ড ইনপুট, সরি এন্ড আউটপুট যখন আমার ইনভার্টেড ফর্মে থাকে সেটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। এবং এটা যখন অর টু এন্ড ট্রান্সফর্ম করতে চাই, যে এ প্লাস বি বার, সেটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। আচ্ছা, আমার কথাটা কি শোনা যাচ্ছে সবকিছু? জি ভাই, শোনা হচ্ছে। আচ্ছা, তো আমরা দেখলাম বিভিন্ন ধরনের লস বা বুলিয়ান অ্যালজেব্রার কিছু আমরা বলতে পারি এগুলো বেসিক, যে এই ল গুলা ছাড়া আসলে কখনোই আমাদের বুলিয়ান অ্যালজেব্রা সলভ করা পসিবল না। সো আমরা এটার সলভ করার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক্স দেখবো, এবং তার মধ্যে প্রথমটা হচ্ছে আমরা যে এই যে মাত্র পড়লাম, ইউজিং বেসিক লস। যেমন আমরা যদি দেখি যে এক্স প্লাস এক্স ওয়াই, এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই,
যে এটা অলরেডি প্রায় হয়তো মনে হইতে পারে যে এটা মোটামুটি সিম্পলিফাইড তো আছে, এটা কার সিম্পলিফিকেশন করার কি আছে, বাট স্টিল এটাকে সিম্পলিফাই করা পসিবল। যেমন আমরা যদি এক্স প্লাস এক্স ওয়াই থেকে, যেখানে আমার এক্স এবং ওয়াই দুইটা বাইনারি ভ্যারিয়েবল, আমরা যদি তার থেকে এক্স কে কমন নেই, তাহলে আমার হয় যে ওয়ান প্লাস, পরে আসছে আমরা যদি একটু দেখি যে এই যে এখানে এই যে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, তার মানে এখান থেকে যদি আমরা রেফার করি জিনিসটা এভাবে কি আমরা লিখতে পারি যে ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে জিনিসটা কি হলো যে এক্স ইন্টু ওয়ান। আর আমরা সব অলওয়েজ জানি যে কোনো কিছুর সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমরা সেই ইনপুটটাই পাবো, আই মিন এক্স। তার মানে যেটা অলরেডি আমার কাছে সিম্পলিফাইড ভার্সন মনে হচ্ছিল, তার থেকে একটা মোর সিম্পলিফাইড ভার্সন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। সেম হ্যাপেন্স হেয়ার, যে আমরা যদি এখান থেকে লেটস সে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, আমরা যদি এই দুইটা টার্ম থেকে আমরা যদি লেটস সে ওয়াই কমন নেই, তখন আমাদের কি দাঁড়ালো যে এক্স প্লাস জেড, এন্ড আমাদের এক্স একটা টার্ম রয়ে গেল যে এক্স প্রাইম প্লাস এক্স প্রাইম জেড। সো এখান থেকে আমরা আর কি করতে পারি, এখান থেকে আমরা বেসিক্যালি যেটা করতে পারি যে এখানে আমরা যদি এটা আমরা আরো বেটার ভাবে সলভ করতে পারবো যদি আমরা এখানে একটা এক্সট্রা টার্ম নিয়ে আসি। যেমন লেটস ধরো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স বার জেড, সরি। হ্যাঁ, হ্যালো। কি বলে, স্লাইডটা খুল, তারপর বলতেছি কটুক কেসটা। হ্যাঁ, আমি আসতেছি। কতটুকু বলছিলাম, কাজ করতেছেন। এই যে এটাকে আমরা সিম্পলিফাই করতে চাচ্ছিলাম যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। তো এটাকে আমরা কমন নিয়ে মোটামুটি এভাবে লিখতে পারি, এবং আমরা যদি খেয়াল করি এটা কিন্তু আর পসিবল, হয়তো পসিবল, যেটা আমরা একটু পরে আমরা একটা ডিফারেন্ট টেকনিক্সে দেখবো, বাট আমরা যদি এটা বেসিক ল দিয়ে সলভ করতে চাই, এটা কিন্তু ফার্দার টেকনিক্স, সরি ফার্দার সিম্পলিফিকেশন না। এটাকে সলভ করতে চাই, প্রথমে আমাদের একটা মাল্টিপ্লিকেশন যে আমরা যদি করি যে ইন্টু এক্স প্লাস ইন্টু ওয়াই, তো এখানে থাকবে এক্স প্লাস ওয়াই বার। তো এক্স ইন্টু এক্স, এটা আমরা জানি বেসিক ল থেকে, ইট উইল রেজাল্ট ইন্টু এক্স। আর এখানে আসবে আমার এক্স। তো আমরা এটা যদি কন্টিনিউ করি যে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এক্স প্লাস এক্স ওয়াই, এখান থেকে আমরা এক্সটা কমন নিতে পারি, এবং আমাদের থাকবে ওয়ান প্লাস ওয়াই। আমরা সিমিলার একটা এখানে আমরা দেখছিলাম যে আমাদের ওয়ান প্লাস সামথিং উইল রেজাল্ট ইন্টু ওয়ান, মানে এটাকে আমরা ফাইনালি লিখতে পারি যে অনলি এক্স। আর এখান থেকে আমার আসবে এক্স প্লাস ওয়াই। আর এটাকে যদি আমরা এখন আবার মাল্টিপ্লাই করি, যে আমাদের এটা ফাইনালি থাকবে এক্স, এক্স ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই বার, এবং অ্যাগেইন এক্স ইন্টু এক্স, দ্যাট মিনস ইট উইল রেজাল্ট ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই বার। সো ফাইনালি আমাদের এই এই ভ্যালুটা থেকে, যেটা একটা বুলিয়ান, যেটা একটা মোর কমপ্লিকেটেড বুলিয়ান ফাংশন ছিল, সেখান থেকে আমরা একটা সিম্পলিফাইড একটা বুলিয়ান ফাংশনে চলে আসছি। এখন কথা হতে পারে যে এই সিম্পলিফিকেশনটার কি দরকার। যেমন আমরা যদি এখানে একটু দেখি যে যেটা আমাদের অরিজিনাল যে ফাংশনটা ছিল, যে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বার, এটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাইতাম, এখানে কিন্তু আমার মোটামুটি, আমি যদি কাউন্ট করি যে আমার এখানে তিনটা, সরি, ইয়েস,
অ্যান্ড এবং দুইটি or দরকার, এটা করতো। বাট এখানে আমার কিন্তু এতগুলো দরকার পড়তেছে না। আমার এখানে একটা অর গেট এবং আমার একটা নট গেট দিয়ে আমার কাজটা হয়ে যাচ্ছে, এবং এই কারণে আসলে সিম্পলিফিকেশনটা জরুরি। এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে কমপ্লেক্সিটি এটাকে কমায়, সাথে সাথে আমাদের একটা যে এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে আমরা এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বোঝাটা কঠিন যে এখানে আসলে কি কি অপারেশন হচ্ছে, বাট এখানে জিনিসটা বোঝাটা আর অনেক বেটার, আর অনেক সহজ। এবার আমরা দেখবো যে আমরা ট্রুথ টেবল ইউজ করে কোন একটা বুলিয়ান ফাংশন কিভাবে সলভ করতে পারি। আমরা যদি আবার সেম ফাংশনগুলোতে ফিরে যাই, যে এক্স প্লাস এক্স ওয়াই, আমরা যদি ট্রুথ টেবলটা বানাতে চাই যে এক্স ওয়াই এবং আমরা এখান থেকে কিছু আউটপুট দেখবো, যেটা হচ্ছে আমার এক্স প্লাস এক্স ওয়াই। তাহলে আমরা জানি যে এক্স আর ওয়াই এর আমরা যদি 0 এবং 1 এর কম্বিনেশন গুলা নেই, তাহলে কি কি কম্বিনেশন পসিবল? আমরা জানি এটা 0 0, আর একটা কম্বিনেশন হতে পারে 0 1, এন্ড অ্যানাদার কম্বিনেশন হতে পারে 1 0, এন্ড অ্যানাদার কম্বিনেশন হতে পারে 1 1। তাহলে আমরা যদি এখান থেকে এক্স ওয়াইটা ক্যালকুলেট করি, যে 0 টাইমস 0 অবভিয়াসলি উড বি 0, 0 টাইমস 1, কারণ এখানে বেসিক্যালি আমার অ্যান্ড গেটের অপারেশনটা হচ্ছে, টু বি নোটেড। সো 0 আর 1 এর যদি আমরা অ্যান্ড করি এটা হবে 0, 1 আর 0 যদি আমরা অ্যান্ড করি এটাও হবে 0, এবং 1 আর 1 অ্যান্ড করলে এটা ফাইনালি হবে 1। সো আমরা যদি এবার এক্স প্লাস এক্স ওয়াই, আই মিন দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান আমরা যদি অ্যাড করি, তাহলে আমরা 0 আর 0 অ্যাড করলে ইট উইল রেজাল্ট ইন 0, 0 আর 0 অ্যাড করলে 0, দেন 1 আর 0 অ্যাড করলে ইট উইল বি 1, অ্যান্ড 1 and 1 অ্যাড করলে ইট উইল বি অ্যাগেন 1। তাহলে আমরা কি পেলাম? যে আমাদের দরকার এক্স প্লাস এক্স ওয়াই এর সিম্পলিফিকেশন। আমরা দেখতেছি যে এক্স প্লাস এক্স ওয়াই এর যে আউটপুট গুলো আছে, আমরা তার মধ্যে 1 1 যেখানে আছে সেগুলো আমরা নোট করব। আমরা যদি দেখি, যখন আমার আউটপুট আই মিন ফাইনাল আউটপুটটা 1, তখন আমার এক্স ছিল 1 এবং ওয়াই ছিল 0। আবার যখন আমার আউটপুট 1, তখন আমার এক্স 1 অ্যাগেন এবং ওয়াইটাও 1। তখন আমরা আমরা আ- আমরা এখান থেকে একটা জিনিস দেখতেছি যে আমার যখনই 1 হচ্ছে, সেটা কিন্তু ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে না। আমার ওয়াই যখন 0 তখনও এটা 1, এবং ওয়াই যখন 1 তখনও এটা 1, আই মিন দ্য ফাইনাল আউটপুট। তোমরা আমার যে ফাইনাল যে ভ্যালুটা, এটা কিন্তু কোনোভাবেই ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট না। এটা পুরোপুরি ডিপেন্ডেন্ট কার উপর? এটা পুরোপুরি ডিপেন্ডেন্ট 1 এর উপর। আমরা দেখতেছি যে আমার এক্স এর আউটপুট যখন 1, তখনই আমার ফাইনাল আউটপুটটা 1 থেকে যাচ্ছে, এবং এক্স এর আউটপুট যখন 0, তখন কিন্তু এটা 0। তার মানে আমরা বলতে পারি যে আমার এক্স প্লাস এক্স ওয়াই এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে এক্স এর উপরে, এবং এটাই আমার ফাইনাল আউটপুট। ওকে, সিমিলার ওয়েতে আমরা কিন্তু এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স বার জেড এটা কিন্তু আমরা সলভ করতে পারবো। আমরা যদি এক্স ওয়াই জেড এর যদি তিনটা ভেরিয়েবল আমরা চুজ করি, যে এক্স ওয়াই অ্যান্ড জেড, সো এটার এক্স ওয়াই জেড এর আমার কম্বিনেশন হতে পারে 8টা, যেমন 0 0 0 1 1 0 1 1, আবার 0 0 0 1। আমি যদি আবার এখানে লিখি, দেন এগেইন 1 0 এন্ড দেন 1 1, এবং এখানে আমার এক্স এর আউটপুটটা এক্স এর যে ইনপুটটা সেটা ভ্যারি করতে পারে এভাবে 0 0 0 0 এন্ড দেন ফাইনালি 4টা 1। সো আমরা এখান থেকেও সিমিলার ওয়েতে যদি আমরা এক্স ওয়াই ওয়াই জেড এন্ড এক্স বার জেড এর ভ্যালুগুলো বের করে আমরা যদি ফাইনাল আউটপুটটা বের করি, আমরা কিন্তু এরকম সিমিলার কিছু আর এই ফাইনাল আউটপুটটার ভ্যালু সেটা ইদার 1 অথবা 0 ডিপেন্ড করবে, প্রত্যেকটা বাইনারি যে আমার ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করবে না। এবং এবার আমরা যদি এটা সলভ করতে চাই, যেমন আমার এখানে 3 ইনপুটের জন্য আছে, তো আমি 3টে ইনপুটের জন্য যদি আমি ট্রুথ টেবিলটা ড্র করি, যে আমার এ, দেন বি এন্ড দেন সি। সো এটার জন্য আমার ইনপুট গুলো হতে পারে অনেকটা এরকম, যে 0 0 0 1 অ্যান্ড 1 0, দেন ফাইনালি 1 1। আর এখানে হতে পারে 0 0 0 0। আর সেম কেসটা আমার আরেকবার রিপিট করবে ফর দ্য ভ্যালুস অফ এ ইকুয়াল টু 1, 0, দেন ফাইনালি 1 1। সো 0, সরি, 1 1 and another 2 1s। এখান থেকে আমরা সিমিলারলি যদি আমরা ভ্যালুগুলো বের করি, যেমন আমার এখানে এ বি আছে, এ সি বার আছে, আই মিন এ বি, সি, and then a bar
বি সি বার। আমরা যদি সিমিলার ওয়েতে একটু আগে আমরা যেটা করছিলাম সেম ভাবে বের করতে পারি, তাহলে আমরা কিন্তু ফাইনাল আউটপুটটা ক্যালকুলেট করতে পারবো। যেমন আমরা যদি এখানে এ বি এর ভ্যালুগুলো যদি দেখি, যে এ বি এর ভ্যালু এখানে যখন 0 0, তখন এ বি এর ভ্যালু হবে 0, দেন এগেন 0, দেন 0, দেন এগেন 0। তো এইভাবে আমরা করতে করতে দেখতেছি অনলি এই দুই কেসে আমার কিন্তু ওয়ান গুলো আসবে, যে এখানে অ্যান্ড এখানে। সরি, আমরা যদি এ গুলো যদি ক্যালকুলেট করি, দেন বি, দেন এ বার বি সি বার, আমরা কিন্তু সবগুলো যোগ করে, কারণ আমার এখানে কিন্তু অর অপারেশন হচ্ছে প্রত্যেকটাতে, সো আমরা কিন্তু ফাইনাল আউটপুটটা পাবো। এবং ফাইনাল আউটপুটের যে ডিপেন্ডেন্সি, সেটা সেটা আমরা ইনভেস্টিগেট করে আমরা কিন্তু এই বুলিয়ান ফাংশনটার ফাইনাল ভ্যালুটা আমরা অবটেন করতে পারবো। আচ্ছা, সো আমরা দেখলাম এখান থেকে আচ্ছা, আমরা আমরা যদি আগের সাথে একটা জিনিস দেখি, যে যখন আমার তিনটা ভ্যালুয়েবল ছিল, আই মিন অনলি এ বি সি, এখানে কিন্তু আমরা আট আটটা ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন পাচ্ছিলাম, যে ফর ভেরিয়েবলস আমরা কিন্তু টু 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 দি পাওয়ার থ্রি অর আটটা আমরা কম্বিনেশন পাচ্ছিলাম। এবং আটটা কম্বিনেশন পর্যন্ত মোটামুটি ট্রুথ টেবল এঁকে জিনিসটা করাটা জাস্টিফাইড, যে আমরা আটটা ইজিলি ড্র করতে পারতেছি, যদিও এটা স্টিল কিছুটা লেংদি প্রসেস, বাট স্টিল জাস্টিফাইড। বাট আমরা যদি এখানে একটু খেয়াল করি, যে এখানে আমার ভ্যারিয়েবল আমার এ, বি, সি অ্যান্ড ডি, এবং আমরা যদি এদের পসিবল কম্বিনেশনটা যদি আমরা ক্যালকুলেট করি বেসিক প্রবাবিলিটি থেকে, আমরা দেখব যে প্রত্যেকটা যেহেতু দুইটা করে আমার ভ্যালু পসিবল, 0 এবং 1 করে, সেক্ষেত্রে আমার দুইটা করে ভ্যালুর জন্য, চারটা ভ্যারিয়েবলের জন্য আমাদের কিন্তু 16 কম্বিনেশন এখানে পসিবল। এবং 16 কম্বিনেশনের জন্য আর যদি আমরা ট্রুথ টেবল ড্র করতে চাই, এটা কিন্তু অনেক হ্যাসেল একটা প্রসেস হবে, এবং এই হ্যাসেলের মধ্যে কিন্তু আমরা কখনোই ঢুকতে চাই না। এবং এই হ্যাসেল ফ্রি জিনিসটাকে হ্যাসেল ফ্রি করার জন্য আমরা এখন একটা ডিফারেন্ট টেকনিক শিখবো, এবং সেটা হচ্ছে আমাদের কে ম্যাপ। বা এই যে কে ম্যাপটা, এটা ইনভেন্ট করছিলেন মোটামুটি কার্নো, তাই এটাকে বলা হয় কার্নো ম্যাপ, অর ইন শর্ট কে ম্যাপ। সো কে ম্যাপ জিনিসটা অ্যাকচুয়ালি কি? কে ম্যাপ বেসিক্যালি একটা গ্রাফিক্যাল টুল টু সিম্পলিফাই বুলিয়ান এক্সপ্রেশনস। আমরা এতক্ষণ ধরে যে বুলিয়ান এক্সপ্রেশন গুলো আমরা সলভ করছি, এর প্রত্যেকটাই কিন্তু আমরা কে ম্যাপ দিয়ে সলভ করতে পারবো। এটা আমাদেরকে যে বুলিয়ান যে ফাংশন গুলো যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সিটিটাকে আমরা ওভারকাম করতে পারবো। এবং এই যে ট্রুথ টেবল ড্র করার যে হ্যাসেলটা, এই যে আমরা যখন ট্রুথ টেবল ড্র করতেছি, এখানে কিন্তু যে কোনো একটা ভুল হইতেই পারে, যে আমরা জিরোর বদলে ওয়ান বা ওয়ানের বদলে জিরো আমরা লিখতেই পারি। এবং সেক্ষেত্রে কিন্তু আমার ভুলটা কিন্তু পুরো মানে টাইমটা জুড়ে কিন্তু কন্টিনিউ করবে, এবং এটা করাও কিন্তু অনেকটা টাফ, যেমন ভুল কোথায়। বাট ইউজিং কার্নো ম্যাপ দিস প্রসেস গেটস ভেরি ইজি। আচ্ছা, সো কার্নো ম্যাপে এটা বেসিক্যালি হচ্ছে এক্সপ্রেশনটা, এটা মোটামুটি তিনটা ভ্যারিয়েবলের একটা এক্সপ্রেশন। এখান থেকে আমরা যদি মিন টার্ম গুলো বের করতে চাই, আচ্ছা আমি প্রথমে টু ভ্যারিয়েবলের জন্য তাহলে জিনিসটা একটু ইজি হবে, যে এ বি। এখন আমার এর দুইটা ভার্সন হতে পারে, এদার এ ইন ইটস ট্রু ফর্ম অর ইন ইটস কমপ্লিমেন্টেড ফর্ম। সেম ভাবে আমার বি এরও দুইটা কিন্তু ফর্ম হইতে পারে, এদার ট্রু ফর্ম অর সরি এদার কমপ্লিমেন্টেড ফর্ম অর ট্রু ফর্ম। তাহলে এই যে আমার চার ধরনের ভ্যারিয়েশন আছে দুইটা ভ্যারিয়েবলের জন্য, সরি, ইয়েস। তো এই চার ধরনের আমার কম্বিনেশনের জন্য আমার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশন হতে পারে। যেমন আমার একটা ভ্যারিয়েশন হতে পারে লেটস সে এ বি, জাস্ট টেকিং দ্য ট্রু ফর্মস। এরপর হতে পারে আমার এ, এ বি বার, অর এ বার বি, অর এ বার বি বার। তাহলে এই যে আমি যে এদের যে ট্রু ফর্ম অর কমপ্লিমেন্ট ফর্ম নিয়ে আমি যে চারটা কম্বিনেশন পাইলাম, এদেরকে অ্যাকচুয়ালি বলা হয় মিন টার্মস। এবং এদেরকে মিন টার্মস বলার একটাই কারণ, এই যে মিন, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে মিনিমাম। আমরা জানি আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যখন এন্ড অপারেশন করি, তাহলে সেই রেজাল্টটা কিন্তু একটা মিনিমাম ভ্যালুর দিকে অলওয়েজ শিফট করতে থাকে। যেমন আমরা যদি ওয়ান আর জিরো আমরা যদি এন্ড করি, এটা কিন্তু জিরো হবে। আবার আমরা যদি ওয়ান আর জিরো অর করি, সেটা কিন্তু ওয়ান হবে। তাহলে এই যে মিনিমাম একটা ভ্যালুর দিকে যাওয়ার যে টেন্ডেন্সি, এই কারণে এদেরকে বলা হয় মিন টার্মস, এবং সেখান থেকেই কথাটা আসছে। তো আমরা
টু ভ্যারিয়েবলের জন্য জিনিসটা দেখলাম, আমরা যদি থ্রি ভ্যারিয়েবলের জন্য জিনিসটা দেখি, যে আমার যদি তিনটা ভ্যারিয়েবল থাকে এ বি সি, এবং তাদের একটা করে কমপ্লিমেন্টেড ফর্ম থাকে যে এ বার, বি বার, আর সি বার, তাহলে কিন্তু আমার ভ্যারিয়েশন গুলো অনেকগুলো হতে পারে। যেমন আমার এখানে 2 টু দি পাওয়ার 3 অর 8 কম্বিনেশন পসিবল। আমরা যদি কম্বিনেশন গুলো দেখি, কম্বিনেশন গুলো একটা এরকম, যে আমার এই যে আমাদের যে 8টা ভ্যারিয়েশনস, এই 8টা ভ্যারিয়েশন জন্য আমাদের এখানে মিন টার্ম গুলো আমরা পাচ্ছি। এখন একটা কথা হতে পারে যে এখানে জিরো ছিল, এখানে আবার কিভাবে বার আসলো। তো বেসিক্যালি আমরা যখনই আমাদের কোনো একটা ভ্যারিয়েবল ভ্যালু জিরো হবে, সেটা ইন্ডিকেট করে যে আমার ওই ভ্যারিয়েবলটা কমপ্লিমেন্টেড ফর্মে আছে। যেমন আমার বি যদি এখানে 1 হয়, তার মানে বি এখানে ট্রু ফর্মে আছে। সো এই জিনিসটা কনসিডারেশনে নিয়ে আমরা যদি দেখি যে আমাদের এই ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন জন্য আমরা কিন্তু এই মিন টার্মস গুলো পাচ্ছি, এবং এর বাইরে কিন্তু আর কোনো ধরনের কম্বিনেশন পসিবল না। এখা- এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যে আমার যতটা ভ্যারিয়েবলের জন্য আমি মিন টার্মটা হিসাব করতেছি, যে লেটস 1 2 or 3 4, আমার যতগুলো ভ্যারিয়েবলই থাকুক না কেন একটা বুলিয়ান এক্সপ্রেশনে, আমার কিন্তু অত মানে অতগুলো টার্মসকেই আমার কিন্তু মিন টার্ম হিসেবে কম্বাইন করতে হবে। যেমন আমার এখানে টার্ম ছিল কয়টা, মানে আই মিন ভ্যারিয়েবল, যে এ, বি এন্ড সি। আমার মিন টার্মের প্রত্যেকটাতে কিন্তু তিনটা করে কি আছে, টার্ম আছে। এটা হতে পারে এদের ট্রু ফর্ম অর কমপ্লিমেন্টেড ফর্ম, ইট ডাজন্ট ম্যাটার। বাট আমার প্রত্যেকটাতে তিনটা করে এই যে ভ্যারিয়েবল থাকবে। এবং এই ভ্যারিয়েবল গুলোকে আমরা ইন শর্টে আমরা এই যে M0 থেকে শুরু করে M7 পর্যন্ত আমরা ইন্ডিকেট করি। আর এখানে একটা কথা হবে যে এখানে এম যেটা, এটা কিন্তু ক্যাপিটাল হবে না, এটা স্মল লেটার হবে। এটা প্রবলেম মিস্টেক হয়ে গেছে, যে এটা প্রত্যেকটা হবে আমার স্মল লেটার। যে এটা যদি ক্যাপিটাল লেটার হয়, এটা কিন্তু অন্য একটা টার্মের দিকে চলে যাবে। তো এর প্রত্যেকটা হবে আমার স্মল এম, এবং এটা শুরু হবে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। এবার যদি আমরা কে ম্যাপে আসি, কে ম্যাপ বেসিক্যালি সেলের কিছু সেলের কম্বিনেশনের টেবিল, যেখানে প্রত্যেকটা সেল আমার একটা করে পসিবল কম্বিনেশনের দিকে ইন্ডিকেট করে। যেমন আমরা একটু আগে আমরা তিনটা ভ্যারিয়েবলের জন্য আমরা কিছু মিন টার্মস দেখছিলাম, এবং এই তিনটা ভ্যারিয়েবল নিয়ে আমরা যখন এদিকে যখন এভাবে যখন আমরা অ্যারেঞ্জ করব, সেটা হবে আমরা একটা কে ম্যাপ। এবং এই যে অ্যারেঞ্জ করা, এটা কিন্তু একটা ফিক্সড রুল আছে। আমরা কিন্তু এদেরকে যেভাবে সেভাবে অ্যারেঞ্জ করতে পারবো না। যেমন এটা হচ্ছে একটা থ্রি ভেরিয়েবলের জন্য একটা কে ম্যাপ। আমরা যদি থ্রি ভেরিয়েবলটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা টু ভেরিয়েবল অর ইভেন ওয়ান ভেরিয়েবলও আমরা ইজিলি করতে পারবো। সো আমরা দেখি এই যে থ্রি ভেরিয়েবলকে, যেহেতু এখানে অড নাম্বার অফ আমার ভেরিয়েবলস আছে, তাই আমি এদের যে কোনো একজনকে আমি ভার্টিক্যাল অ্যাক্সিসে রাখবো, আর আর বাকি দুটো ভেরিয়েবলকে আমরা হরিজন্টাল অ্যাক্সিসে রাখবো। এবং আমরা যে ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা আছে, তার জন্য দুইটা ভেরিয়েশন হতে পারে, এদের 0 অর এদের 1। এবার আমরা যদি ভার্টিক্যাল সরি হরিজন্টাল অ্যাক্সিসের দিকে দেখি, সেখানে কিন্তু আমার ভ্যারিয়েবল আছে কয়টা, বি এবং সি। দ্যাট মিনস দুইটা ভ্যারিয়েবল, এবং এদের প্রত্যেকের জন্য আমার কিন্তু দুইটা করে আমার ভ্যারিয়েশন পসিবল, যে একটা হতে পারে ট্রু ফর্ম, আরটা হতে পারে আমার কমপ্লিমেন্টেড ফর্ম। এন্ড সি এর জন্য আমার সি এবং সি বার কিন্তু পসিবল। আর এই যে বি বি বার অর সি সি বার, এগুলো কিন্তু আমার 0 0 and 0 1 গুলো মিন করতেছে। এবার আমরা যদি দেখি যে আমার যে ফার্স্ট কলাম, সেখানে আমি লিখছি 0 0, এবং এর পর কলামে লিখছি 0 1। আমরা যদি অর্ডারটা চিন্তা করি, যে আমার কিন্তু প্রথমে আসে 0 0, দেন 0 1, দেন 1 0, দেন 1 1। বাট এখানে কিন্তু জিনিসটা সে অর্ডারে নাই। এটা একটা কারণ হচ্ছে যে কে ম্যাপের রুল অনুযায়ী আমরা যদি কে ম্যাপটা লিখতে চাই, তাহলে আমার পাশাপাশি দুইটা রো এর দুইটা সেলের মধ্যে আমার কিন্তু অনলি একটা ভ্যালু চেঞ্জ হতে পারবে। যেমন আমরা যখন 0 0 থেকে 0 1 এর দিকে আসছি, সেখানে কিন্তু আমার অনলি এই ভ্যালুটা চেঞ্জ হয়েছে, অনলি দিস ওয়ান। আমার কিন্তু এই ভ্যালুটা চেঞ্জ হয় নাই, বা এই ভ্যালুটা আনচেঞ্জড রয়ে গেছে। আর পরবর্তীতে আমরা যখন 0 1 থেকে আমরা যদি 1 1 এর দিকে আসি, এখানে কিন্তু আমার এই ভ্যালুটা চেঞ্জ হয়েছে, যে 0 থেকে এটা কিন্তু 1 হয়েছে, বাট এই ভ্যালুটা কিন্তু আনচেঞ্জড রয়ে গেছে। সিমিলার কেস আমরা যদি 1 1 থেকে যদি 1 0 এর দিকে যাই, যে এই কেসের ক্ষেত্রে আমার কিন্তু অনলি এই ভ্যালুটা চেঞ্জ হয়েছে, 1 থেকে 0 হয়েছে, বাট এই ভ্যালুটা আমার কিন্তু টোটালি আনচেঞ্জড রয়ে গেছে। এবং এই কম্বিনেশন গুলোর উপর ভ্যারি করে আমরা কিন্তু এই ভ্যালুগুলো লিখতে পারি। যেমন এখানে 0 আর দুটা 0 মিলে এখানে হয়ে গেছে 0 0 0, এবং এখানে 0 আর এখানে 0 1 মিলে আমার ভ্যালুটা হচ্ছে 0 0 1। এবং এইভাবে প্রত্যেকটা সেলের ভ্যালুগুলো আমরা এভাবে লিখতে পারি। তো এই যে তিনটা ভ্যারিয়েবল জন্য আমরা লিখলাম, যে 0 1 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম। তো এই 0 1 বদলে আমরা কিন্তু জিনিসটাকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এখানে বি বার, সি বার,
এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার 0 and 0 কেই রিপ্রেজেন্ট করে। সেম ভাবে আমরা আমরা যদি দেখি বি বার সি, এটা কিন্তু আমার রিপ্রেজেন্ট করে 0 and 1। আমাদের অলওয়েজ মনে রাখতে হবে আমার বি মিন করে 1 and বি বার মিন করে 0। আমার কমপ্লিমেন্টারি ফর্ম অলওয়েজ মিন করবে 0। সেভাবে আমরা যদি বিসি দিকে খেয়াল করি, এটা কিন্তু মিন করে 1 1 and দিস ওয়ান মিনস 1 0। এন্ড এখানে আমার যে এ, সেটা কিন্তু এটা কিন্তু ছিল আমার 0 এন্ড এটা ছিল আমার 1। সো এখন আমরা নতুন করে লিখতে পারি যে আমরা এখন এ বিসি এবং তাদের যে কমপ্লিমেন্টেড ফর্ম, সেটা দিয়ে আমরা এখন কে এক্সপ্রেস করতে পারি। দেন ফাইনালি আমরা যদি একদম ফাইনাল যে ভার্সনটা কে ম্যাপে সেটার দিকে যাই, আমরা কিন্তু একটু একটু একটা জিনিস দেখছিলাম যে আমরা মিন টার্ম গুলাকে কিছু নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছিলাম, যেটা যেটা ছিল আমার M0 থেকে শুরু করে 7 পর্যন্ত। আমি জাস্ট এই যে আমার যে প্রত্যেকটা মিন টার্মের জন্য যে রেসপেক্টিভ যে এম নাম্বারটা, সেটা কিন্তু আমি এখানে লিখছি। এই যে আমার এটা মিন করা, এই যে আমার যে M0, এটা কিন্তু অ্যাকচুয়ালি মিন করে কি এ বার, বি বার এন্ড সি বার। এখানের মধ্যে এ বারটা আসছে আমার এখান থেকে, এন্ড এই যে বি বার এন্ড সি বার যে পোর্শনটা, সেটা কিন্তু আসছে আমার এখান থেকে। সেম ভাবে আমি কিন্তু M1, M3 এবং M2 প্রত্যেকটা ভ্যালু আমরা এখানে বসাতে পারি। এবং হয়তো তোমাদের মনে হইতে পারে যে এই যে আমি যে M0 থেকে শুরু করে M7 পর্যন্ত বসালাম, যে এভাবে যদি আমরা আরো যদি হায়ার ভেরিয়েবল চিন্তা করি, যে প্রত্যেকবার কি আমার এভাবে ক্যালকুলেট করে আসা লাগবে কিনা। কথা হচ্ছে লাগবে না। যেমন দেখো, আমরা যদি এখানে একটা ট্রেন্ড খেয়াল করি, যে আমার এখানে শুরু হয়েছে 0, এখানে 1, আই মিন দা এম এর সাথে এম এর যে নাম্বারটা আছে এটাকে আমি ইন্ডিকেট করতেছি যে 0 1। দেন আমার পরে কিন্তু 2 আসে নাই, 2টা আসছে আমার এখানে, দেন আসছে আমার 3। সিম্পল আমরা যদি এখানে খেয়াল করি যে আমার এখানে 4 5 6 এন্ড দেন 7। তো আমরা যদি এই যে যে প্যাটার্নটা আছে, প্যাটার্নটা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি আমরা এই ফর্মটাই লিখতে পারবো। ওকে। সো আমরা যদি একটা এক্সাম্পল সলভ করতে চাই, লেটস সে আমাদের যে এক্সাম্পলটা যে এক্স বার ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই জেড বার, দেন এক্স ওয়াই বার জেড বার এন্ড প্লাস এক্স ওয়াই বার জেড। তো আমরা একটু আগে আমাদের যে মিন টার্মস যে টেবিলটা আছে, টেবিলটা থেকে আমরা দেখে আসছি, আমরা অলরেডি এগুলোর সাথে পরিচিত। এই যে মিন টার্ম গুলো, এগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত। আই মিন দিস টেবল, এই টেবিলটা থেকে আমরা অলরেডি পরিচিত। এবং আমরা এই টেবিলের সাথে যদি আমরা কম্পেয়ার করি, যেমন এখানে আছে আমার এবিসি, আর আমার যে প্রবলেম সেখানে আছে আমার এক্স ওয়াই জেড। এর বাইরে কিন্তু আর কোনো কিছুই ডিফারেন্ট কিছু নাই। এবং আমার টার্ম গুলো কি কি ছিল, যে ছিল আমার এক্স বার ওয়াই জেড, এক্স বার ওয়াই জেড, এন্ড দেন ছিল আমার এক্স বার ওয়াই জেড বার, এক্স বার এক্স বার ওয়াই জেড বার, দেন আগে দেন ছিল এক্স বার, আচ্ছা এটা কি দুইবার পড়ে গেছে, আচ্ছা না ঠিক আছে, এটা এখানে কমপ্লিমেন্ট হবে না, এটা এখানে হবে যে এক্স ওয়াই বার জেড বার, এক্স ওয়াই বার জেড বার, এন্ড দেন এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড। আমরা যদি এই টেবিলের সাথে কম্পেয়ার করি, আমরা দেখবো যে এক্স বার ওয়াই জেড এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনটার সাথে ম্যাচ করে, এটার সাথে ম্যাচ করে, রাইট? দেন আমি যদি দেখি যে এক্স বার ওয়াই জেড বার, এটা কার সাথে মিন করে, আহ, এটা এটা ম্যাচ করে এটার সাথে। দেন আমরা যদি এটা দেখি যে এক্স ওয়াই বার জেড বার, এটা কিন্তু ম্যাচ করে আমার এই যে এই ভ্যালুটার সাথে, যেটা আমার এ বি বার এন্ড সি বার ছিল। এন্ড দেন এটা ম্যাচ করে আমার এ বি বার সি এর সাথে। আমার এ বি বার সি কোথায় আছে, আমার এখানে আছে। তাহলে আমরা যদি এবার আমরা যদি আমরা রেসপেক্টিভ আমরা যদি এম এর ভ্যালু গুলা দেখি, যে আমার 2 ছিল, 3 ছিল, দেন 4 এন্ড দেন 5, আমরা এই মিন টার্ম গুলা কিন্তু পাইলাম। এবং আমরা এবার দেখবো যে জিনিসটাকে আমরা আমরা কে ম্যাপে কিভাবে বসাতে পারি। আচ্ছা, তাহলে দেখি যে আমরা এই যে আমরা যে এখানে 1 আছে, দেন যে 0 গুলো আছে, এগুলো আমরা কিভাবে বসালাম। আমরা যদি এই যে টার্মটা আমরা যদি আরেকবার খেয়াল করি, যে এফ এক্স বার ওয়াই বার এন্ড দেন এই যে টার্ম যেটা আছে পুরো টার্মটা, এখানে কিন্তু আমার সবগুলো মিন টার্ম কিন্তু আমার প্রেজেন্ট নাই। আমরা কিন্তু পড়ছিলাম যে 3টা ভ্যারিয়েবলের জন্য আমার কিন্তু 2 টু দি পাওয়ার 3 অর 8টা মিন টার্ম পসিবল। বাট এখানে অনলি প্রেজেন্ট আছে কয়টা, যে একটা, দুইটা, তিনটা এন্ড চারটা। মানে এই 8টার মধ্যে আমার অনলি 4টা মিন টার্ম পসিবল, আই মিন এখানে প্রেজেন্ট আছে। তার মানে আমার যে এফ এর যে ভ্যালু, যে ফাইনাল যে আউটপুটের যে ভ্যালুটা হবে, এটা কিন্তু অনলি এন্ড অনলি এই 4টা মিন টার্মের উপরে ডিপেন্ড করবে। আমার বাকি যে মিন টার্ম গুলো এখানে নাই, যেমন আমার এখানে একটা মিন টার্ম নাই, যেটা কিনা হচ্ছে ধরো লেটস সে এক্স ওয়াই জেড, এটা আমার এখানে নাই।
তার মানে এক্স ওয়াই জেড এর যে ভ্যালু, এটার উপর কিন্তু আমার এফটা ডিপেন্ড করতেছে না। তার মানে আমরা এটা বলতে পারি যে যে মিন টার্ম গুলো আমার একটা বুলিয়ান ফাংশনে থাকবে না, তাদের জায়গায় আমরা এখানে জিরো বসাতে পারবো। যেমন আমার এখানে যেগুলো প্রেজেন্ট আছে, লেটস সে এক্স বার ওয়াই জেড, এক্স বার ওয়াই জেড। তাহলে এক্স বার ওয়াই জেড এর জন্য আমার সেল কোনটা হবে? যেমন আমরা যদি এক্স বার ফলো করি, দেন এক্স বার ওয়াই জেড এর ফাংশন সেল হচ্ছে আমার এটা, এবং এখানে আমরা ওয়ান বসাইছি। দেন আমরা যদি আরেকটা ভ্যালু দেখি, লেটস সে এক্স ওয়াই বার জেড বার, এক্স ওয়াই বার জেড বার। তাহলে এক্স ওয়াই বার জেড বার জন্য আমার সেল কোনটা হবে? আমি প্রথমে এক্সটাকে আমরা মার্ক করব, দেন আমরা ওয়াই বার জেড বার হিসেবে আমরা এটা এই সেলে আমরা চলে আসবো, এবং এই সেলে আমরা ভ্যালু বসাবো ওয়ান। দেন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, লেটস সে এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড। আমরা আবার এক্স কে ফলো করে আগাতে থাকবো, এবং যেখানে আমি ওয়াই বার জেড দেখবো সেখানে আমি থেমে যাব, এবং সেখানে আমি এটা ওয়ান বসাবো। আর বাকি যে আমার মিন টার্মের যে সেল গুলো আছে সেখানে আমি বসাবো জিরো। আচ্ছা, তো এই যে জিরো এবং ওয়ান বসানোর মাধ্যমে আমার কিন্তু কেএমএফ যে বিল্ড করার যে প্রসেস সেটা কিন্তু হয়ে গেল। বাট স্টিল আমার কাজ কিন্তু বাকি আছে। আমার টার্গেট কিন্তু কেএমএফ বিল্ড করা না। আমার টার্গেট হচ্ছে এই কেএমএফ থেকে আমার একটা ফাইনাল আউটপুট জেনারেট করা। এবং এই ফাইনাল আউটপুট জেনারেট করার জন্য আমার কেএমএফ থেকে আমার কিছু গ্রুপিং করতে হবে। যেমন আমার এখানে, আমরা একটু আগে দেখছি আমরা ওয়ান আর জিরোটা কিভাবে বসাইছি। এখানে যতগুলো ওয়ান এর জিরো থাকবে তার মধ্যে যে ওয়ান গুলো থাকবে তাদেরকে আমরা গ্রুপিং করবো। এবং এই গ্রুপিং করার একটা ফিক্সড একটা টেকনিক আছে। যেমন আমরা গ্রুপিং করতে পারবো এদার হয় দুইটা করে নিয়ে, অথবা চারটা করে নিয়ে, অথবা আটটা করে নিয়ে, আমার যে কেসে যেটা পসিবল হয়। বাট অলওয়েজ আমাদের ট্রাই থাকবে যে আমরা যাতে ম্যাক্সিমাইজ করতে পারি। যেমন আমরা যদি এখানে একটু খেয়াল করি, যে এখানে আমার এখানে একটা ওয়ান আছে, এন্ড এখানে একটা ওয়ান আছে, বা এখানে একটা এবং এখানে একটা আছে। এদের মধ্যে আমি কিন্তু জাস্ট দুইটা করে নিতে পারতেছি, কারণ আমি কিন্তু গ্রুপিংটা কখনোই এভাবে করতে পারবো না। দিস ইজ নট অ্যালাউড। আমরা অলওয়েজ এরকম সেল বাই সেল হিসেবে করতে পারবো। এন্ড অ্যাগেন আমরা কিন্তু কোনোভাবেই এরকম কোনো ডিরেকশনে আমরা কিন্তু গ্রুপিং করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা এখানে দেখতেছি আমরা এই দুইটা ওয়ান যারা পাশাপাশি আছে তাদেরকে কিন্তু আমরা গ্রুপ করতে পারলাম। এন্ড সিমিলার ওয়েতে এই দুইটা ওয়ানকে আমরা গ্রুপ করতে পারলাম। এখানে আমরা গ্রুপিং করছি টুস রুল অনুসারে, যে আমরা দুইটা করেই এখানে গ্রুপিং করতে পারছি। আচ্ছা, গ্রুপিং করা তো হইলো। তাহলে গ্রুপিং করা থেকে আমরা এরপর আসলে কি পাবো? এখন আমরা দেখব যে এই গ্রুপিং করা অ্যাকচুয়ালি কি মিন করতেছে। যেমন আমরা যখন ট্রুথ টেবল দিয়ে যখন আমরা ফাংশনটার ভ্যালু বের করতেছিলাম, তখন আমরা দেখছিলাম যে আমরা ফাংশনের যে ওয়ানটা আছে এটা অ্যাকচুয়ালি কাদের উপর ডিপেন্ডেন্ট বা কাদের উপর ডিপেন্ডেন্ট না। যেমন এখানে যদি আমরা খেয়াল করি যে এই যে ভ্যালুটা বা এই যে ভ্যালুটা, দুইটা ভ্যালু কিন্তু আমার ওয়ান। এবং আমরা যদি একটু খেয়াল করি যে এখানের ওয়ান যখন ছিল তখন আমার ওয়াই এবং জেড ছিল, আবার এখানের ওয়ানটার জন্য আমার এখানে হচ্ছে ওয়াই এবং জেড বার। তার মানে আমরা দেখতেছি একটা সেম আউটপুটের জন্য আমি কিন্তু একবার জেড ইনপুট দিচ্ছি, আরেকবার আমি জেড বার ইনপুট দিচ্ছি। এবং এই জিনিসটা কিন্তু কখনোই আসলে আমার পসিবল না ইন কেস অফ বুলিয়ান অ্যালজেব্রা, যে আমরা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট দিয়ে আমরা সেম আউটপুট পাচ্ছি। তার মানে আমার ওয়ান, এই যে ভ্যালুটা, এটা কিন্তু কোনোভাবে আমার জেড এর উপর ডিপেন্ডেন্ট না। আমার ওয়ানটা কার উপর ডিপেন্ডেন্ট? আমার ওয়ানটা এখানে ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। বাট এখনো কিন্তু শেষ হয় নাই। এখানে আমার কিন্তু এক্স বার আছে। আমরা যদি খেয়াল করি এই ওয়ান এবং এই ওয়ান দুইটাই কিন্তু আমার এক্স বারের উপর ডিপেন্ডেন্ট, এবং এক্স বার যতক্ষণ ট্রু ছিল ততক্ষণে কিন্তু আমার ওয়ানটা ছিল। তার মানে আমরা বলতে পারি এই গ্রুপিংটার জন্য, আই মিন দিস ওয়ান, সেটার জন্য আমার আউটপুটটা হবে এক্স বার ওয়াই। এবার যদি আমরা এটারটাতে একটু খেয়াল করি, যে এই ওয়ানটার জন্য আমার কিন্তু জেড বার আছে, এন্ড দেন এই ওয়ানটার জন্য আমার কিন্তু এখানে জেড হয়ে যাচ্ছে। তার মানে আমার দুইটা ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি কিন্তু সেম ইনপুট দিচ্ছি। সরি, মানে একটা সেম আউটপুটের জন্য আমি কিন্তু দুইটা ডিফারেন্ট ইনপুট দিচ্ছি, যেটা কিন্তু পসিবল না। তাই আমরা দেখতেছি এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে কার উপরে? ওয়াই বারের উপরে অ্যান্ড এক্স এর উপরে। তার মানে এখান থেকে আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এক্স ওয়াই বার, কারণ এক্স ওয়াই বারের উপরে আমার এই দুইটা ডিপেন্ড করতেছে। যেহেতু আমার জেড ভ্যারি করতেছে, আই মিন একবার কমপ্লিমেন্টেড ফর্ম এন্ড একবার ট্রু ফর্ম, আমি কিন্তু ওয়ানের যে এদের আহ, কি বলবো, এদের ইনপুট হিসেবে আমি জেড কে আমি কনসিডার করতে পারবো না। তাহলে আমরা সেখান থেকে পাইলাম যে একটা টার্ম হচ্ছে আমার এক্স বার ওয়াই, যেটা কিনা হচ্ছে আমার এই টার্মটার জন্য, আই মিন উপরের যে গ্রুপিংটা এটার জন্য
এন্ড নিচের গ্রুপিংটার জন্য আমি পেলাম এক্স ওয়াই বার। তাহলে এভাবে আমি যতগুলো গ্রুপ পাবো তাদের জন্য প্রত্যেকটার জন্য আমি কিন্তু রেজাল্টের টার্মটা আমি বের করব। এন্ড আমার সবগুলো গ্রুপিং এর জন্য আমার আমার যখন শেষ হবে, আমি জাস্ট টার্ম গুলাকে এভাবে এডিশন আকারে লিখে দিব। এবং এটাই হচ্ছে আমার মেইন যে ফাংশনটা ছিল তার একটা সিম্পলিফাই অর রেজাল্টেন্ট একটা ভ্যালু। যেটা আমার যে ফাংশনটা ছিল এটা, এই ফাংশনটার আমার রেজাল্টেন্ট ভ্যালু কিন্তু আমরা এখানে এসে পাইছি, যেটা কিনা হচ্ছে দিস। সেম ওয়েতে আমরা কিন্তু আমাদের থ্রি ভ্যারিয়েবল যে কোনো ভ্যালু যদি থাকে সেটাকে আমরা ইজিলি সলভ করতে পারবো। এবার আমরা যদি আরেকটা ভ্যালু দেখি, লেটস সে আমার এটা এক্স বার ওয়াই জেড, এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই জেড এন্ড এক্স ওয়াই জেড বার। এখানে ডাবল ডিভাইড করেছিল, জাস্ট একটা হবে। আচ্ছা, সো আমরা তো এখন জানি যে আমরা কিভাবে কে ম্যাপটা ইমপ্লিমেন্ট করব। এবার আমরা দেখবো কিভাবে গ্রুপিং করা যায়। যেমন এই দুইটা মোটামুটি আমরা ইজিলি বুঝতে পারতেছি যে ওয়ান আর ওয়ান আমরা গ্রুপিং করে ফেললাম। হ্যাঁ, এবার এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমি এই দুইটা ওয়ানকে কেন গ্রুপিং করি নাই। আচ্ছা, দেখো, আমি যদি এই দুইটা ওয়ানকে গ্রুপিং করে ফেলি, আমার কিন্তু এখানে একটা ওয়ান কি থেকে যাচ্ছে, বাকি থেকে যাচ্ছে। আমাকে ট্রাই করতে হবে আমি যাতে ম্যাক্সিমাইজ যে কম সংখ্যক গ্রুপিং ইউজ করে আমি যাতে সবগুলা ওয়ানকে, মানে মানে একটা ওই কে ম্যাপে যতগুলো ওয়ান থাকবে সবাইকে যদি আমি গ্রুপ করে ফেলতে পারি। তাহলে আমি দুইটা ওয়ানকে এভাবে গ্রুপ করে ফেললাম, এবং এই যে ওয়ান এবং এই যে ওয়ান এদেরকে আমরা একটা ডিফারেন্ট বা একটা ইউনিক ওয়েতে গ্রুপিং করতে পারি, যেটা কিনা হচ্ছে এটা, যে আমার এই টেবিল থেকে এবং এই টেবিল থেকে। এই যে গ্রুপিং, এটাও কিন্তু আমাদের কে ম্যাপে পসিবল। ইভেন আমার যদি ধরো কে ম্যাপটা হতো এরকম, লেটস সে জাস্ট এরকম, এই যে লেটস আমার ধরো এখানে ওয়ান আছে, এন্ড দেন এখানে সবগুলো জিরো, এন্ড এখানে আর আরো দুইটা ওয়ান। তাহলে তো তোমাদের হয়তো প্রথম চিন্তাতে ধরো মাথায় আসবে যে আমি এই দুইটা ওয়ানকে গ্রুপ করে ফেলবো এন্ড এই দুইটা ওয়ানকে গ্রুপ করে ফেলবো, আমার কাজটা শেষ। বাট আমরা যদি ডিফারেন্ট ওয়েতে দেখি, যে আমরা এইভাবে যদি গ্রুপিংটা করি, যে এই দুইটা ওয়ান এন্ড এই দুইটা ওয়ান আমি কিন্তু গ্রুপিং করতে পারবো, তাহলে আমার কিন্তু দুইটা দুইটা গ্রুপিং এর বদলে আমি কিন্তু চারটা ওয়ান একসাথে গ্রুপ করে ফেলতে পারতেছি। এবং চারটা ওয়ান একসাথে যদি গ্রুপ করে ফেলি, সেটা কিন্তু আমাদের ডিজায়ার। আমরা যত বেশি নিয়ে গ্রুপিং করতে পারবো ততই বেটার, ততই আমাদের ততই সিম্পলিফাইড ভার্সন আমরা পাবো। তাহলে আমরা এই দুইটা ওয়ানকে এভাবে ভার্টিক্যালি গ্রুপিং করলাম, এন্ড এই দুইটা ওয়ানকে আমরা এই ওয়েতে গ্রুপিং করতে পারি। এন্ড আলটিমেটলি আমাদের রেজাল্ট গুলো হবে এরকম, যেমন আমাদের ওয়াইজেডটা হবে এটার জন্য, যে আমরা এখানে দেখতেছি যে আমাদের এই যে দুইটা ওয়ান, এটা কিন্তু পুরোপুরি ওয়াই আর জেড এর উপর ডিপেন্ডেন্ট। কারণ এখানে এ ওয়ান এর জন্য আমার একবার ভ্যালু হচ্ছে এক্স বার, আর এ ওয়ান এর জন্য আমার ভ্যালু হচ্ছে একবার এক্স। তার মানে এই দুইটা ওয়ান আমার এক্স এর উপর কোনোভাবেই ডিপেন্ডেন্ট না, এক্স এর উপর নট ডিপেন্ডেন্ট। তার মানে আমরা যখন এই রেজাল্টেন্ট ফর্ম বের করতে যাব, আমরা কিন্তু এক্স কে আনতে পারবো না। আর যেহেতু এরা অনলি ওয়াই আর জেড এর উপর ডিপেন্ডেন্ট, এদের রেজাল্ট টার্ম হবে অনলি ওয়াই এন্ড জেড। সেম ভাবে আমরা যদি এটা কনসিডার করি, যে দিস ওয়ান এন্ড দিস ওয়ান, এরা দুজনেই কিন্তু আমার এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তখন আমি শুরুতে লিখে ফেলতে পারি এক্স। এবার আমাদেরকে চেক করতে হবে এদের মধ্যে কে ডিপেন্ডেন্ট বা কে ডিপেন্ডেন্ট না। যেমন আমরা যদি দেখি, এ ওয়ান এর জন্য আমার ছিল ওয়াই কমপ্লিমেন্টেড, আর এ ওয়ান এর জন্য আমার ওয়াইটা কিন্তু ট্রু ফর্ম। তার মানে আমার সেম একটা আউটপুটের জন্য আমি কিন্তু একবার ওয়াই বার দেখতেছি আর একবার ওয়াই দেখতেছি। তার মানে অ্যাকচুয়ালি আমার ওয়াই এর যে ভ্যালুই হোক না কেন, এটা কিন্তু কোনোভাবে এটাকে আমার এফেক্ট করতেছে না। এটাকে এফেক্ট করতেছে অনলি এক্স, আর এখানে এফেক্ট করতেছে জেড প্রাইম। যেমন এখানে যখন জেড প্রাইম, তখনই কিন্তু আমার ভ্যালুটা ওয়ান হচ্ছে। আবার যখন জেড হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারতেছি এ ওয়ান এবং এ ওয়ান কে এফেক্ট করতেছে এখানে এক্স, আর এখানে জেড প্রাইম। আমার এই গ্রুপিংটার জন্য আমার রেজাল্টেন্ট ফর্মটা হবে এটা। এবং ফাইনালি যদি আমরা এই এই টার্মটা এই টার্মটা আমরা যদি অ্যাডিশন করি, তাহলে আমার আলটিমেট রেজাল্টটা আমি পেয়ে যাব। আচ্ছা, আচ্ছা, তো এই যে কে ম্যাপ, যেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম থ্রি ভ্যারিয়েবলের জন্য, সেটা হয়তো মনে হইতে পারে যে কোয়াইট হ্যাসেল, যে আমরা তো এটা ইজিলি হয়তো ট্রুথ টেবল দিয়েও করে ফেলতে পারতেছি, হয়তো একটু বড় হবে বাট স্টিল আমরা করে ফেলতে পারবো। বাট আমাদের আসল সমস্যাটা শুরু হবে যখন আমরা ফোর ভ্যারিয়েবল বা এরকম চারটা ভ্যারিয়েবলের জন্য আমরা বুলিয়ান এক্সপ্রেশন গুলো সলভ করতে যাব। আমি একটু আগেই বলছি যে চারটা ভেরিয়েবলের জন্য আমার ট্রুথ টেবিলের কম্বিনেশন হবে অলমোস্ট লাইক টু টু দি পাওয়ার ফোর, আই মিন 16 কম্বিনেশনস। মানে 16 কম্বিনেশনস এর জন্য আসলে ট্রুথ টেবিল ড্র করাটা বেশ ঝামেলার একটা কাজ। বাট এই ঝামেলার কাজটাকে আমরা ইজিলি সলভ করতে পারি কে ম্যাপ দিয়ে।
আমরা যদি 4 ভ্যারিয়েবলের জন্য ট্রুথ টেবলটা একটু দেখি, সেক্ষেত্রে আমার মিন টার্মস, এন্ড দিজ আর অ্যাকচুয়ালি মিন টার্মস, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মিন টার্মস, এন্ড এটা হচ্ছে আমার সেই M0 থেকে শুরু করে এখন হবে আমার M15 পর্যন্ত। এবং M0 থেকে 15 পর্যন্ত কিন্তু আমার টোটাল 16টা কম্বিনেশনই হয়। হ্যাঁ, তুমি এখন বলতে পারো যে আমার তো স্টিল ট্রুথ টেবল থেকে আমার হেল্প নেওয়া লাগতেছে, তাহলে ট্রুথ টেবল দিয়ে করে ফেলে হয়ে যায়। বাট ট্রুথ টেবল দিয়ে করে তুমি অ্যাকচুয়ালি যে এক্সপ্রেশনটা পাবা, এটা কিন্তু হবে কম্পেয়ার টু কে ম্যাপ ফার কমপ্লেক্স ভার্সন। তুমি যদি এটাকে যদি কে ম্যাপ দিয়ে সলভ করো, তুমি কিন্তু আরো মোর সিম্পলিফাইড ভার্সন পেয়ে যাবা। এবার আমরা যদি একটা আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি 4 ভ্যারিয়েবলস এর জন্য আমার কে ম্যাপ বা কে ম্যাপের মানে আমার সেলগুলোর পজিশনটা কিভাবে হবে। যেমন এখানে আমার M0 থেকে শুরু করে 0, দেন 1, দেন 2, অ্যান্ড দেন 3। সেম ভাবে আমার 4, 5, দেন 6, অ্যান্ড দেন 7। এরপর আমার 8 কিন্তু এখান থেকে শুরু হবে না, আমার 8 শুরু হবে এখান থেকে, যে 8, 9, দেন জাম্প করে 10-এ যাবে, দেন 11-এ আসবে, দেন সিমিলারলি 12, 13, 14, অ্যান্ড দেন 15। এবং আমরা কিন্তু এখানে যেহেতু আমার 4টা ভ্যারিয়েবল, তাই আমার ভার্টিক্যাল অ্যাক্সিস আমার 2টা ভ্যারিয়েবল থাকবে, এবং আমার যে হরাইজন্টাল অ্যাক্সিস সেখানে আমার 2টা ভ্যারিয়েবল থাকবে। এবং আমাকে অলওয়েজ নোটিস করতে হবে যে পাশাপাশি 2টা সেল, এটা ইদার এই ডিরেকশনে বা এই ডিরেকশনে হতে পারে, আমার কিন্তু অনলি এট এ টাইম একটা ভ্যারিয়েবল চেঞ্জ হতে পারবে। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, যে আমার কিন্তু এই ভ্যারিয়েবল, এই সেল থেকে এই সেলে আসার সময় আমার কিন্তু অনলি বি প্রাইম, এটা কিন্তু চেঞ্জ হয়ে বি হয়েছে, আমার এ প্রাইমটা কিন্তু স্টিল এ প্রাইম রয়ে গেছে। সিমিলার ভাবে আমরা যদি এখানে খেয়াল করি, যে আমার বিটা বি প্রাইম হয়েছে, আমার স্টিল এটা কিন্তু থেকে গেছে। এবং এই সেম লজিকটাই আমার আসলে পুরা কে ম্যাপ জুড়েই খাটবে। এটা এদার 2 ভ্যারিয়েবল হোক, 3 ভ্যারিয়েবল, আর 4 ভ্যারিয়েবল, ইট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, আমরা যদি এবার একটা প্রবলেমস দেখি, যেমন আমার এই প্রবলেমটা দেখো, বেশ বড়সড় একটা প্রবলেম, যেটা কিনা হচ্ছে আমার 4 ভ্যারিয়েবল কি একটা বুলিয়ান এক্সপ্রেশন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু এনশিওর করলে ভালো হয়। জি ভাই, শোনা যায়। আচ্ছা, তো আমরা দেখি যে আমার হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা কিভাবে কে ম্যাপের ভ্যালুগুলো বসাচ্ছি। যেমন আমরা যদি একটু দেখি, যে আচ্ছা এখানে আমরা যখনই কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশন আমরা কে ম্যাপ দিয়ে সলভ করতে যাব, আমাদেরকে আগে এনশিওর করতে হবে যে আমার এখানে মিন টার্ম গুলা ঠিক আছে কিনা। যেমন দেখি, এটা একটা 4 ভ্যারিয়েবল, দ্যাটস ওকে, বাট এখানে আমরা যদি টার্ম গুলো একটু খেয়াল করি, এখানে প্রত্যেকটা টার্মে কিন্তু আমার প্রত্যেকটা ভ্যারিয়েবল কিন্তু এখানে প্রেজেন্ট নাই। যেমন আমি যদি দেখি এবিসি, এই যে টার্মটা, এখানে কিন্তু আমার ডি এর কোনো টার্ম নেই। তাহলে ডি এর কোনো যদি টার্ম না থাকে, আমরা কিন্তু এখানে কে ম্যাপের পজিশনটা কিন্তু আমরা বের করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে এটাকে কে ম্যাপে কনভার্ট, আই মিন মিন টার্মসে কনভার্ট করে নিতে হবে। যেমন আমরা এবিসি কে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, যে এবিসি ইন্টু ডি প্লাস ডি বার। এবং এটাকে যদি আমরা একটু ব্রেক ডাউন করি, আমরা কিন্তু এভাবে লিখতে পারি, এবিসিডি এন্ড এবিসি ডি বার। তাহলে এখন কিন্তু আমরা, যেটা কিন্তু আমার কোনো একটা মিন টার্ম ছিল না, এটা মিন টার্ম কেন ছিল না, কারণ এখানে আমার প্রত্যেকটা ভ্যারিয়েবল কিন্তু প্রেজেন্ট নাই। বাট এখান থেকে আমি কিন্তু কনভার্ট করে এমন 2টা টার্মস নিয়ে আসলাম, যেখানে কিন্তু আমার সবগুলো ভ্যারিয়েবলই প্রেজেন্ট আছে। হয়, এখানে হয়তো একটা কমপ্লিমেন্ট ফর্ম আছে, বাট এটা কিন্তু ম্যাটার করে না। যেটা ম্যাটার করে যে আমার প্রত্যেকটা টার্ম প্রেজেন্ট থাকতে হবে, either ইন ট্রু ফর্ম অর ইন কমপ্লিমেন্টেড কমপ্লিমেন্টেড ফর্ম। এই 2টা ফর্মেট যে কোনো একটাতে আমার কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, আদারওয়াইজ এটাকে আমরা মিন টার্ম বলতে পারবো না। তো এভাবে আমরা যখন সবগুলো টার্মকে যখন আমরা মিন টার্মে ব্রেকডাউন করব, আমরা কিন্তু আলটিমেটলি এই যে লম্বা টার্মটা, এটা আমরা পাবো। এটা বেশ বড়সড় একটা টার্ম, বাট জিনিসটাকে আমরা ছোট করে ফেলতে হবে কি ইউজ করে, কেএমএফ ইউজ করে। যেমন আমরা এখানে দেখি, আমরা যদি একটা টার্ম চুজ করি, লেটস সে আমার এবিসিডি, এবিসিডি, তার মানে এই যে এখানে এবি আছে আর এখানে সিডি, তাহলে আমরা যদি এবি বরাবর ফলো করি, এই যে আমরা এবি থেকে ফলো করা শুরু করলাম, আমরা আসবো কতটুকু পর্যন্ত, সিডি পর্যন্ত। আমরা আসলাম সিডি পর্যন্ত। তাহলে যেহেতু আমার এবিসিডি এখানে প্রেজেন্ট আছে, তাহলে আমি এখানে কি লিখবো, 1 লিখবো। আমরা যদি আর একটা টার্ম চুজ করি, লেটস সে এই টার্মটা, এ প্রাইম বি, দেন সি প্রাইম ডি প্রাইম। এই যে আমরা শুরু করলাম এ প্রাইম বি থেকে, আমরা যাবো কতটুকু পর্যন্ত, সি প্রাইম এবং ডি প্রাইম পর্যন্ত। তাহলে আমরা এখানে আসলে আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা কি বসাবো, 1 বসাবো। দেন আমরা যদি আরেকটা দেখি, যে এ বি সি ডি, তাহলে আমরা এ বি থেকে শুরু করে ফলো করে, আচ্ছা সিডি পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করার মতো, যে আমরা এখানে কিন্তু আমার এবিসি টার্ম 2টা আছে।
তাহলে এই দুইটা টার্মের জন্য কি আমি দুইবার ওয়ান লিখবো? না, আমি জাস্ট একবারই ওয়ান লিখবো, কারণ আমরা অলরেডি জানি যে আমি যদি এ প্লাস এ করি এটা কিন্তু আলটিমেটলি এই হবে। তার মানে এই দুটো টার্ম অ্যাড করলে অ্যাকচুয়ালি আমার একটা টার্মে আসবে, যেটা হচ্ছে আমার এবিসিডি। তার মানে দুটো টার্মের জন্য আমরা কিন্তু দুইবার ওয়ান লিখবো না, অনলি একবারই ওয়ান লিখবো। তো সো সিমিলার ওয়েতে আমরা যদি সবগুলো মিন টার্মের জন্য যদি আমরা এখানে ওয়ান আর জিরো বসাই, আলটিমেটলি আমাদের কে ম্যাপটা দেখতে হবে এরকম। এবার আমরা ট্রাই করবো গ্রুপিং করতে। যেমন আমরা যদি এই চারটা ওয়ান দেখি, তাহলে আমরা ইজিলি কিন্তু এদেরকে চারটা গ্রুপিং করে আমরা করে ফেলতে পারতেছি। দেন আমরা এই দুইটা টার্মকে আমরা ইজিলি দুইটা গ্রুপ করে ফেলতে পারতেছি। এখন বাকি আছে কোন টার্ম? এই টার্মটা। তার মানে এই টার্মটাকে আমরা এইদার হয় আমরা একা রেখে দিব, হয় ও একদম একা একা থাকবে। আদারওয়াইজ আমরা এদেরকে দুইটা করে গ্রুপ করতে পারি ইউজিং লাইক প্রিভিয়াস। এই যে আমরা এখান থেকে গ্রুপিং শুরু করে আমরা এখানে গ্রুপিংটা করব। তার মানে এটাকেও আমরা একটা গ্রুপিং হিসেবে কনসিডার করতে পারি। তাহলে আমরা এখানে গ্রুপ কয়টা হলো? একটা হলো ওয়ান, এখানে দুইটা, আর এখানে হলো আমার 3 নাম্বার গ্রুপিংটা। এবং এই তিনটা গ্রুপিং যদি এখন আমরা খেয়াল করি একটা একটা করে, যেমন ফার্স্ট গ্রুপিং এর জন্য আমরা একটু দেখি যে এই যে চারটা ওয়ান, এটা আসলে কাদের উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি ভার্টিক্যালি চিন্তা করি, যে দেখো এখানে কিন্তু আমার এ প্রাইমটা ভ্যারি করতেছে, এখানে এ প্রাইম আবার এখানে এ। তার মানে যেহেতু এটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু আমরা কনসিডার করতে পারবো না। তার মানে ফার্স্ট গ্রুপের জন্য আমার ভ্যালুটা হবে বি। সাথে আমরা খেয়াল করব হরাইজন্টালি কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা। যেমন আমরা যদি দেখি যে এখানের জন্য আমার ছিল ডি, আর এখানে ছিল আমার ডি প্রাইম। তার মানে আমার ডি থেকে ডি প্রাইম হয়ে যাচ্ছে, আমি চেঞ্জ হচ্ছে। যে চেঞ্জ হচ্ছে না কোনটা? চেঞ্জ হচ্ছে না অনলি সি। তারপরে আমার বি এর সাথে থাকবে অনলি সি। এবার আমরা যদি সেকেন্ড গ্রুপটার দিকে দেখি, যে এই গ্রুপটার ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এটা দেখে বলতে পারতেছি যে এখানের ক্ষেত্রে আমার সি প্রাইম ডি দুইটা কিন্তু কনস্ট্যান্ট। যে এই ভ্যালুর জন্য সি প্রাইম ডি, এই ভ্যালুর জন্য আমার সি প্রাইম ডি রয়ে গেছে। বাট বাট এখানে চেঞ্জ হচ্ছে আমার এখানে, আই মিন ভার্টিক্যাল অ্যাক্সিসে। আমরা যদি দেখি যে এখানে ছিল আমার এ বি এন্ড এখানে হয়ে গেছে আমার এ বি প্রাইম। তখন আমার বি থেকে চেঞ্জ হয়ে গেছে বি প্রাইম। যেটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে এ। তার মানে এখানে কনস্ট্যান্ট এ এন্ড এখানে কনস্ট্যান্ট আমার সি প্রাইম ডি। তাহলে আমরা কম্বাইন করে লিখতে পারি এ সি প্রাইম ডি। এবার আমরা যদি থার্ড গ্রুপিংটার দিকে খেয়াল করি, যে এইখানে একটা ওয়ান আছে আর এখানে একটা ওয়ান, এটা মিলে অ্যাকচুয়ালি আমার থার্ড গ্রুপিংটা। এবং আমরা যদি দেখি যে এখানে আমার সি প্রাইম ডি প্রাইম ছিল and এখানে ছিল সি ডি প্রাইম। তার মানে এখানে কনস্ট্যান্ট আছে কোনটা? কনস্ট্যান্ট আছে অনলি ডি প্রাইম। তার মানে থার্ড গ্রুপিং এর জন্য একটা টার্ম হবে আমার ডি প্রাইম। আর আমরা যদি ভার্টিক্যাল অ্যাক্সিসের দিকে দেখি, তাহলে কিন্তু আমার এই এই ওয়ানটার জন্য আমার এ প্রাইম বি এন্ড এই ওয়ানটার জন্য আমার কিন্তু এ প্রাইম বি। তার মানে দুটার জন্য আমার যদি এ প্রাইম বি কনস্ট্যান্ট, আমি সেটা লিখে দিতে পারি। তাহলে আমি যদি তিনোটা যদি এখন যোগ করে দেই, লেটস সে বি সি প্লাস এ সি প্রাইম ডি এন্ড দেন এ প্রাইম বি ডি প্রাইম, এটা কিন্তু আমার ফাইনালাইজড সিম্পলিফাইড ভার্সন, যেটা কিনা আমরা এখানে দেখতেছি। তাহলে আমরা কত বড় একটা টার্ম, যেটা কিনা ছিল অনেকটা বিশাল সাইজের একটা টার্ম, সেটাকে আমরা সিম্পলিফাই করে নিয়ে আসছি কিন্তু অনলি তিনটে টার্মস এর মধ্যে। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কে ম্যাপের পাওয়ার। আমরা যে কোনো ধরনের কমপ্লেক্স টার্মকে আমরা কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারতেছি বা সিম্পলিফাই করে ফেলতে পারতেছি। তো এখানে আমি একটা প্র্যাকটিস এক্সাম্পল হিসেবে আমি এটা দিয়ে রাখলাম, যেটা যদি তোমাদের কারো ইন্টারেস্ট থাকে তোমরা কে ম্যাপ ইউজ করে দেখতে পারো বা সলভ করতে পারো। আচ্ছা, এবার আমরা দেখবো অ্যাডার। অ্যাডার জিনিসটা অ্যাকচুয়ালি কি? আমরা জানি যে অ্যাডার কথাটা, অ্যাডার ওয়ার্ডটা অফ কোর্স আছে আমার অ্যাড থেকে। অ্যাড মিন্স যে কোনো কিছু যোগ করা। বাট ইন ডিজিটাল লজিক ডিজাইন আমার অ্যাডার মিন্স আমি বাইনারি টার্মস গুলো যোগ করবো, দে আর ওয়ান এন্ড জিরো। সো আমার অ্যাডার দুইটা হতে পারে। একটা হচ্ছে আমার এদার হাফ অ্যাডার এন্ড দেন ফুল অ্যাডার। তাহলে হাফ এডার মিনিংটা কি অ্যাকচুয়ালি? আমরা বুঝতে পারতেছি যে হাফ এডারে আমার ইনপুটের যে বিট এটা কম থাকবে। যে এখানে আই মিন ইন হাফ এডার আমার ইনপুট থাকবে অনলি দুইটা, যে এ এন্ড বি। এবং এ এন্ড বি আমরা যোগ করে যে আউটপুটটা পাবো সেগুলো হচ্ছে আমার হাফ এডারের আউটপুট। আচ্ছা, তো এখানে সাম আর ক্যারি অ্যাকচুয়ালি আমার কি মিন করে, এটা আমার একটু বোঝা দরকার। যেমন আমরা ছোটবেলায় যোগ করে আসছি, রাইট? যেমন আমি যদি বলি যে 15 প্লাস লেটস সে 7, এটা আমরা কিভাবে যোগ করি? যে 5 আর 7 যোগ করলে কত? 12। হাতে থাকলো 1। এই যে হাতে থাকলো, এটা আমরা কি, এই জিনিসটাকে আমরা এখন বলবো ক্যারি। তার মানে এই ওয়ানকে আমরা ক্যারি করে নিয়ে যাচ্ছি কোথায়? এই ওয়ানের কাছে। তার মানে এই ওয়ানটা যোগ হচ্ছে এই ওয়ানের সাথে এবং আমাকে রেজাল্ট দিচ্ছে 22। মানে তার তার মানে আমি আমার ফার্স্ট বিট থেকে যে আউটপুটটা পাচ্ছি, তার যে এক্সট্রা অংশটা
সেটা আমার ক্যারি হিসেবে পরের অংশতে চলে যাচ্ছে। সেম ভাবে আমি যদি এখান থেকে একটু খেয়াল করি, যে আমার ফার্স্ট যে এক্সাম্পলটা আছে বা ফার্স্ট যে কম্বিনেশনটা 0 and 0, 0 0 অ্যাড করলে অফকোর্স কি হবে, আমার 0 হবে। এন্ড যেহেতু কোনো কিছু ক্যারি নাই, আমাকে কোনো কিছু ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে না, মানে ক্যারিটাও আমার 0। তখন আমার যে ফার্স্ট যে বিট বা ফার্স্ট যে আমার ডিজিটটা, সেটাকে আমি বলতে পারি সাম। আর পরের যে ডিজিটটা, সেটাকে আমি বলতে পারি ক্যারি। যে আমি এখানে কোনো কিছু আমার ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে না। বাট আমি যদি পরেরটাতে দেখি, লেটস সে 0 আর 1 অ্যাড করতেছি আমরা। তো 0 আর 1 অ্যাড করলে কি হবে, অফকোর্স 1ই হবে। এখানেও আমরা কিন্তু স্টিল কোনো ধরনের ক্যারি আমরা নিচ্ছি না, যে আমার কোনো কিছু ক্যারি করে নিয়ে আসা লাগতেছে না। এবং আমরা কিন্তু সেটা দেখতেছি যে আমার সামটা হচ্ছে কত, 1, এন্ড 0টা আমার ক্যারিতে আসতেছে। আমরা যদি লাস্টের যে কম্বিনেশন এটা একটু খেয়াল করি, লেটস সে 1 and 1, আমরা এগুলো অলরেডি জানি যে 1 আর 1 মাইনাস যোগ করলে কি হয়, 1 আর 1 যোগ করলে হয় 10। তার মানে আমরা যদি 1 আর 1 এখানে 0, তার মানে আমি কিন্তু এখানে ফুল রেজাল্ট এখনো বসাই নাই, আমার হাতে এখনো ক্যারি আছে। ক্যারিটা কত, এই যে 1। মানে এক্ষেত্রে আমার কিন্তু ক্যারিটা হচ্ছে, আমার সামটা হচ্ছে 0, এন্ড আমার যে ক্যারি এটা কিন্তু হয়ে যাচ্ছে 1। আশা করি আমরা ক্যারি আর 1 দিয়ে যে আমরা যে ট্রুথটা বলতে, এটা আমরা বুঝতে পারছি যে আমার সামের কি ভ্যালুগুলো কিভাবে আসতেছে, এন্ড দেন ক্যারির ভ্যালুগুলো কিভাবে আসতেছে। এবার আমরা যদি এদের জন্য বুলিয়ান ফাংশনটা যদি লিখতে চাই, কিভাবে লিখতে পারি? আমরা যদি ট্রুথ টেবলটা আরেকবার দেখি, ট্রুথ টেবলটা কিন্তু ছিল অনেকটা এরকম, যে আমি দুইটা বিট আমরা অ্যাড করতেছি, এবং এটার জন্য আমি একটা ক্যারি পাচ্ছি, যেটা যেহেতু এটা আউটপুট হিসেবে, তাই আমরা একটা বলতেছি ক্যারি আউট, এন্ড একটা সাম। যে আমি দুইটা 0 অ্যাড করলে আমি 0 0 পাচ্ছি, দেন 0 1 অ্যাড করলে এগেন 0 1, দেন 1 আর 0 অ্যাড করলে এগেন 1 পাচ্ছি, এন্ড দেন ফাইনালি 1 আর 1 অ্যাড করলে আমরা 1 and 0 পাচ্ছি। তাহলে আমরা এটা কিন্তু, আমরা যে একটু আগে দেখছিলাম যে আমরা ট্রুথ টেবল ইউজ করে আমরা বুলিয়ান ফাংশন গুলো সলভ করতে পারি বা সিম্পলিফাই করতে পারি, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যেমন আমরা যদি সামের ক্ষেত্রে একটু দেখি, সামের ক্ষেত্রে আমার 1 and 1 হয়েছে এই কম্বিনেশনটার জন্য, রাইট? তো আমরা যদি এই ওয়ানটার জন্য দেখি, যে এখানে আমার এ ছিল 0 এন্ড বি ছিল 1, এন্ড A1 এর ক্ষেত্রে আমার এ ছিল 1 এন্ড বি ছিল 0। তার মানে A1টার জন্য আমি কি লিখবো, লিখবো আমি এ বার বি, কারণ আমার এখানে এই সময়টাতে আমার এ ছিল বার এবং বি ছিল ট্রু ফর। এন্ড দেন আমরা A1টার জন্য লিখবো এ এন্ড বি বার, কারণ তখন এ ছিল 1 এন্ড বি ছিল আমার 0। তাহলে আমার এ বি বার, তাহলে এটা গেল আমার অ্যাকচুয়ালি সামের ইকুয়েশনটা। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার ইন্ডিকেট করে এক্সঅর অপারেশনের দিকে। তাই এটাকে আমরা সিম্পলিফাই ভার্সনে লিখতে পারি এ এক্সঅর বি। এন্ড এবার যদি আমরা ক্যারির দিকে একটু খেয়াল করি, ক্যারি আমার অনলি 1 হচ্ছে যখন দুটোটাই আমার 1, যখন এ ইকুয়াল টু 1 এন্ড অলসো বি ইকুয়াল টু 1। তাহলে আমার ক্যারি হবে অনলি এ এন্ড বি। তাহলে এটা হচ্ছে আমার সামের সেই ইকুয়েশনটা, এন্ড এটা হচ্ছে আমার ক্যারির ইকুয়েশন। এবার আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে চাই, যে আমরা যদি প্রথমে সামের সার্কিট ইমপ্লিমেন্ট করি, যে এ এন্ড বি এর জন্য আমার সার্কিটটা কিন্তু অনেকটা এরকম হবে। যেহেতু আমরা এক্স এর অপারেশন করতেছি, তাহলে আমার এ এন্ড বি আমি এখানে পাচ্ছি সাম। আর এবার যদি আমরা ক্যারি আউটের পোর্শনটাকে যদি ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা এখান থেকে পুল করতে পারি, এন্ড দেন এখান থেকে টেনে আমরা কিন্তু একটা এন্ড গেট দিয়ে আমরা ক্যারিটা হিসাব করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার সেই হাফ এডারের আমার সার্কিটটা। এন্ড এই দুটা হচ্ছে আমার সাম এন্ড ক্যারির বুলিয়ান ফাংশনস। এবার যদি আমরা ফুল এডারের দিকে যাই, ফুল এডার অফকোর্স আমরা বুঝতে পারতেছি আমার ইনপুট বিট বা ইনপুট নাম্বারটা আরেকটু বাড়বে, এবং অবভিয়াসলি এখানে ইনপুট হচ্ছে কয়টা, 3টা। সো সিমিলার কেস আমরা একটু আগে যেভাবে ক্যারিয়ার সামটা আমরা হিসাব করছি, ইন দ্য সেম ম্যানার আমরা কিন্তু ক্যারিয়ার সাম গুলো এখানে বের করতে পারি। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, লেটস সে এটা, এখানে আমি অ্যাড করতেছি কি, কত, 1 0 and 1। তাহলে প্রথমে আমরা যদি 1 আর 0 যোগ করি, সেটা আলটিমেটলি আমার রেজাল্ট দিবে কত, 1। এন্ড দেন ফাইনালি যদি A1 এর সাথে অ্যাড করি, তাহলে 1 আর 1 অ্যাড করে কত হবে, আমার 10 হবে, 1 and 0 হবে। তাহলে এই ওয়ানটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার গেছে ক্যারিতে, এন্ড এই 0টাই আমার অ্যাকচুয়ালি গেছে সামে। এন্ড আমরা যদি লাস্টটা একটু দেখি, যেমন এখানে 3টা 1 আছে, তাহলে 3টা 1-এর জন্য আমার কেসটা কি হবে, আমি যদি 3টা 1 অ্যাড করতেছি, তখন এই দুটো 1 অ্যাড করলে আমরা অলরেডি পাবো কত, 1 and 0। এন্ড এই ওয়ানটা যদি আমরা অ্যাড করি, জিনিসটা হবে একটা এরকম, যে 0 আর 1 অ্যাড করলে জিনিসটা হচ্ছে কত, 1। এন্ড দেন এই ওয়ানটা আমার কিন্তু এখানে বসে যাবে, মানে এই ওয়ানটাকে আমরা কিন্তু ক্যারি করে নিয়ে যাচ্ছি।
তাই সেই ক্যারিটাই কিন্তু আমার এখানে আসছে, এন্ড দেন এই সামটা যেটা 1 সেটা আমার এখানে চলে আসছে। সো আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা হাফ সরি ফুল অ্যাডারের জন্য আমরা ট্রুথ টেবলটা কিভাবে জেনারেট করব। এন্ড একটু আগে আমরা হাফ অ্যাডারের জন্য যেভাবে আমরা ট্রুথ টেবল থেকে বুলিয়ান ফাংশনটা আমরা বের করছি, সেম ভাবে আমরা কিন্তু এই বুলিয়ান ফাংশনটাও বের করতে পারি। আশা করি তোমরা সেটা একটু ট্রাই করে দেখবে যে কিভাবে আমরা বের করা পসিবল। যেমন আমি যদি জাস্ট একটা একটু দেখাই দিই যে লেটস সে সাম, যেমন সামের ক্ষেত্রে এখানে 1 এন্ড এখানে 1, তাহলে এই 1 এর জন্য আমার এবিসি এর কম্বিনেশনটা কিরকম হচ্ছে, যে এ বার সরি এ বি বার এন্ড সি বার। দেন এই 1 এর জন্য কম্বিনেশনটা কি হচ্ছে, এ এ বার বি এন্ড সি বার, এ বার বি এন্ড সি বার। দেন আমি যদি এই কম্বিনেশনটা দেখি এই ওয়ানটার জন্য, তাহলে কম্বিনেশনটা কি হচ্ছে, এ বার বি বার এন্ড সি, এন্ড দেন ফাইনালি এটার জন্য আমার আসতেছে কিন্তু এ বি এন্ড সি বার, সরি এ বি সি। তাহলে আমি যদি এবার যদি চারোটাকে যদি আমি অ্যাড করি, জিনিসটা অনেকটা এরকম দাঁড়ায় যে এ বি বার সি বার এন্ড দেন এ বার বি সি বার, দেন এ বার বি বার সি এন্ড দেন এ বি সি। আমরা এখান থেকে এখন কিছু কমন নিতে পারি, লেটস সে এই জিনিসটা আমরা কমন নিতে পারি, লেটস সে বি সি বার যেটা আছে, সরি বি সি বার কি আছে, আচ্ছা আমি কি ভুল কিছু করছি, এ বি সি বার এ বি বার সি। ওকে, সো আমরা যদি এই দুটো টার্মকে আমরা কম্বাইন করি, যেমন আমরা এখান থেকে এ কমন নিতে পারতেছি, তাহলে বি সি প্লাস বি বার সি, বি বার সি বার, তাহলে আমার এই দুটো টার্ম মিলে কিন্তু আমার জিনিসটা কত হয়ে যাচ্ছে, আমার কিন্তু 0 হয়ে যাচ্ছে। সেভাবে আমরা যদি এদের কম্বাইন করি, আমরা কিন্তু টার্মটা আরো ছোট হয়ে যাবে। জিনিস যদি আমরা কমন নিই, আমরা যদি বেসিক বুলিয়ান ল গুলো অ্যাপ্লাই করি, জিনিসটা আরো ছোট হয়ে আসবে। এবং ফাইনালি আমার জিনিসটা চলে আসবে অনেকটা এরকম, যে আমার এ এক্স অর বি এক্স অর সি। জিনিসটা যদি আমরা একটু ভেঙে দেখাই, জিনিসটা অনেকটা এরকম যে আমার এ এক্স অর দেন বি এক্স অর সি, যেখানে আমার বি এক্স অর সি অ্যাকচুয়ালি মিন করে বি বার সি এন্ড বি সি বার। সেম ভাবে আমরা যদি এটাকে যদি এক্সঅর করে দেই এই পুরো টার্মটার সাথে, আমরা কিন্তু সামের আউটপুটটা পেয়ে যাব। সেভাবে আমরা ক্যারি আউটটাও ট্রুথ টেবলের হেল্প নিয়ে আমরা বের করতে পারি। এন্ড দেন ফাইনালি আমার সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে অনেকটা এরকম, যেখানে আমার যেহেতু তিনটাই আমার সামের ক্ষেত্রে আমার এক্সঅর হচ্ছে, তাই আমি প্রথমে এ আর বি এক্সঅর করলাম, এন্ড দেন সিটা এখান থেকে আসলো এখানে, তার মানে আমার এ এক্সঅর বি এন্ড এক্সঅর সি হইল। এন্ড দেন আমি যদি ক্যারি আউটের দিকে খেয়াল করি, আমার একটা টার্ম আছে এ বি, তার মানে আমার এখান থেকে একটা এ আসলো, এন্ড দেন বি এসে আমার এখানে আমার এ বি আউটপুটটা হলো। দেন আমার এটার সাথে অ্যাড হবে, তাই আমার এখানে একটা অর গেট ইউজ করা হয়েছে, এন্ড সি আউটপুটটার সাথে আমি সরি ইনপুটটার সাথে এই সি আউটপুট সেই ইনপুটটার সাথে আমার আসলো এই টার্মটা, যেটা ছিল আমার এক্স এ এক্স অর বি। যেহেতু আমার এ এক্স অর বিটা অলরেডি এখানে প্রেজেন্ট আছে, তাই আমি সেটাই এখানে নিয়ে আসলাম, যেটা কিন্তু আমার সি ইন এ এক্স অর বি। এন্ড দেন এই ফাইনাল দুইটা যখন অ্যাড হইলো এখানে, আমি কিন্তু সি আউটপুটটা পেয়ে যাচ্ছি। ওকে, সো আমরা অ্যাডারটা দেখলাম যে যেখানে আমার হাফ অ্যাডার ছিল, যেখানে আমরা দুটা ইনপুট বিট আমরা অ্যাড করছি, এন্ড দেন ফুল অ্যাডারে আমরা তিনটা ইনপুট বিট অ্যাড করছি। আমরা এবার দেখবো সাবট্রাক্টর। তো সাবট্রাক্টর জিনিসটা আমার অ্যাডার থেকে কিছুটা ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট, আমরা যদি একটু হাফ এর দিকে দেখি, সরি হাফ সাবট্রাক্টরের দিকে দেখি, যে 0 থেকে 0 সাবট্রাক্ট করতেছি। 0 থেকে 0 সাবট্রাক্ট করলে অ্যাকচুয়ালি আমার 0 থাকে, কোনো কিছু থাকে না। ওকে, সো এখানে আমার আমার সাবট্রাক্টরের ক্ষেত্রে আমার একটা টার্ম বোঝা প্রয়োজন, যেটা হচ্ছে আমার বড়। বড় জিনিসটা কি আসলে, আমরা যদি আমরা ছোটবেলায় যখন যোগ বিয়োগ করছিলাম, আমরা যদি যোগ বিয়োগ একটু দেখি, যে লেটস সে এটা 13 - 7, তাহলে আমরা আমাদের আমরা শিখেছিল যে আমরা 3 থেকে 7 কখনো কি করতে পারবো না, সাবট্রাক্ট করতে পারবো না। তাহলে 3 থেকে যদি 7 সাবট্রাক্ট করতে না পারি, আমাদেরকে কি নিতে হবে, ধার করতে হবে। কার কাছ থেকে ধার করবো, আমরা পাশের যে টার্ম যে ডিজিটটা আছে তার কাছ থেকে আমরা ধার করবো। তাহলে যখন ওয়ানটা যখন ধার করলাম, তখন আমার এটা হয়ে গেল কত, 13। এবং 13 থেকে 7 সাবট্রাক্ট করলে আমরা আলটিমেটলি পাই 6। তার মানে এখানে আমি বড় করছি কত, আমরা এখানে বড় করছি 1। এবং এই বড় জিনিসটাই আমার বাইনারি যখন সাবট্রাকশন হবে, সেখানে আমার কাজে আসবে। যেমন আমি যদি দেখি হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে, যে আমি যখন 0 থেকে
ওয়ান সাবট্রাক্ট করতেছি। আমরা অলরেডি জানি যে ওয়ান জিরো থেকে অবভিয়াসলি বড়। তো এটা আসলে আমাদের নর্মাল ওয়েতে মানে সাবট্রাকশনটা পসিবল না। তার মানে আমরা যদি এটাকে সাবট্রাক্ট করতে চাই, আমাদেরকে কিন্তু একটা ওয়ান ধার করতে হবে বা বড় হিসেবে আমার নিতে হবে। এটাকে আমরা বলতেছি বড়। এন্ড দেন যখন আমার ওয়ান আর জিরো হলো, এটা কিন্তু আমার কম্বাইন্ডলি ওয়ান থেকে এখন বড়। তাই আমরা জানি, আমরা বাইনারি যোগ বিয়োগ অলরেডি জানি যে ওয়ান আর ওয়ান যোগ করলে 10 হয় বা 10 হয়। এবং 10 থেকে আমরা যদি ওয়ান সাপারেট করে দিই, আমরা কিন্তু জাস্ট ওয়ান থাকে। এন্ড দেন জাস্ট ওয়ান। তাহলে এই যে ওয়ানটা, এটা কিন্তু আমার ডিফারেন্সের এখানে আসতেছে। আমি যদি জিরো আর ওয়ান এটা দেখি, যে এই যে এখানে, সরি, ডিফারেন্সের এখানে আসতেছে। এন্ড আমি যেটা আমি বড় করছি, যে এই যে ওয়ানটা কিন্তু আমি বড় করছি, সেটাই আমার এখানে আসছে। এবং এভাবে করে আমি যদি প্রত্যেক টার্মের জন্য দেখি, যেমন এখানে ওয়ান আর জিরোর জন্য আমি যদি ওয়ান থেকে জিরো সাপারেট করি, অফকোর্স ওয়ান জিরো থেকে বড়, তার মানে এটা জাস্ট ওয়ানই হবে। এবং এখানে কিন্তু আমার কোনো ধরনের বড় কিন্তু নেওয়া লাগতেছে না। দ্যাট মিনস আমার বড় হচ্ছে জিরো। এবং সেটা কিন্তু আমরা এখানে দেখতেছি যে আমার বড়টাই এখানে কিন্তু আসছে, যেটা হচ্ছে জিরো। এন্ড ওয়ানটা এখানে আসছে, যেটা কিন্তু হচ্ছে আমার ডিফারেন্স। সো আমরা হাফ এডার ক্ষেত্রে যেভাবে করছি, হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে আমরা সেম ভাবে বুলিয়ান ফাংশন গুলো বের করতে পারি। যেমন আমরা যদি ডিফারেন্সের ক্ষেত্রে দেখি, যখন ডিফারেন্স গুলো বের করতেছি, যে আমার ওয়ান এ ওয়ানটার জন্য আমার কিন্তু হচ্ছে এ বার এন্ড বি, এ বার এন্ড বি। এন্ড দেন এই টার্মটার জন্য আমার এ বি বার। তাহলে এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু আমার এক ধরনের এক্সঅর গেটের আউটপুটকে আমার রিপ্রেজেন্ট করে, যেটা ছিল আমার এ এক্সঅর বি। সেম ভাবে আমরা যদি বড়র দিকে দেখি, যে বড় টার্মটা জাস্ট একটাই ওয়ান আছে, এবং এটা ডিপেন্ড করে কার উপর, যখন এ জিরো এবং বি হচ্ছে ওয়ান। তার মানে আমার বড়টা ডিপেন্ড করতেছে এই টার্মটার উপরে। এবং এটাই হচ্ছে আমার বড়র জন্য আউটপুট ইকুয়েশন। আমরা যদি আউটপুট ইকুয়েশন গুলো লিখে ফেলি, জিনিসটা হবে একটা এরকম, যে আমার ডিফারেন্স হবে এ এক্স আর বি, এন্ড আমার বড় হবে অনলি এ বার বি। তাহলে এখন যদি আমরা সার্কিট ডায়াগ্রাম গুলো যদি ড্র করতে চাই, যে আমার যেহেতু আমার ডিফারেন্স, তার মানে আমার এখানে এ এক্স আর বি লাগবে। তার মানে জিনিসটা একটা এক্সর গেট দিয়ে আমাদের ইমপ্লিমেন্ট করা পসিবল, যে অনলি এ এন্ড বি। এন্ড আমার যেটা বড়, এটা আমরা বড় আউট লিখি। এটা ডিপেন্ড করতেছে কার উপর, এ বার এন্ড বি এর এন্ড অপারেশনের উপর। যেহেতু এখানে এ বার আছে, একে আমার কি করে দিতে হবে, ইনভার্ট করে দিতে হবে। এন্ড সাথে এন্ড অপারেশন করতে হবে কার সাথে, বি এর সাথে। এন্ড অপারেশন করে আমরা কিন্তু বড় আউটটা পেয়ে যাচ্ছি। আর এটা হলো আমাদের ডিফারেন্স। তো এটাই হলো আমাদের হাফ সাবট্রাক্টরের জন্য একটা সার্কিট ডায়াগ্রাম। এবার যদি আমরা ফুল সাবট্রাক্টরের দিকে দেখি, সেখানে আমার তিনটা ইনপুট বিট আসবে অ্যাকচুয়ালি। এবং এই তিনটে ইনপুট বিটের মধ্যে একটাকে আমরা ইন্ডিকেট করতেছি বড় ইন দিয়ে। তোমরা এটাকে বড় ইন না হিসেবে চিন্তা না করে লেটস জাস্ট সি হিসেবে মানে চিন্তা করতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম। আচ্ছা, আমরা এবার তিনটা বিটের জন্য দেখি যে আমাদের এখানে সাবট্রাকশন যে অপারেশন, এটা কিভাবে কাজ করতেছে। যে ফর এক্সাম্পল আমরা যদি এই বিটটা একটু দেখি, জিরো ওয়ান জিরো, এখানে আমি প্রথমে জিরো থেকে সাবট্রাক্ট করব ওয়ান, তারপর যে রেজাল্টটা আসবে সেটা থেকে আমরা সাবট্রাক্ট করবো এগেন জিরো। তাহলে আমরা একটু খেয়াল করি, যখন আমরা জিরো থেকে ওয়ান সাবট্রাক্ট করতেছি, আমরা কিন্তু একটু আগে হাফ সাবট্রাক্ট করতে পড়ে আসছি। এখানে আমাদের একটা বড় কিন্তু আনা লাগবে। তাহলে আমরা একটা ওয়ান বড় হিসেবে নিয়ে আসলাম। তাহলে আমরা এখন ওয়ান আর জিরো থেকে আমরা এখন ওয়ান সাবট্রাক্ট করলে ওয়ান পাচ্ছি। ওকে ফাইন। দেন এরপর আমাদের সাবট্রাক্ট করতে হবে এগেন জিরো। তাহলে আমরা যখন জিরো সাবট্রাক্ট করবো, তাহলে ওয়ান থেকে জিরো সাবট্রাক্ট করার কারণে আমরা কিন্তু পাবো অনলি ওয়ান। এন্ড এই যে থ্রি বিটের যখন আমরা সাবট্রাকশন অপারেশনটা করব, আমাদের যে ডিফারেন্স, এটা হবে আমাদের ফাইনাল ডিফারেন্সটা, যেটা কিনা হচ্ছে এখানে ওয়ান। এন্ড আমাদের বড় হবে এর মধ্যে যে কোনো একটা স্টেপেও যদি আমার বড় করা লাগে, দ্যাটস আমার ফার্স্ট স্টেপে কিন্তু আমার বড় করা লাগছে, তার মানে সেই ভ্যালুটাই আমার কিন্তু বড় এখানে চলে আসবে। যেমন আমরা যদি দেখি, লেটস সে কোনটার জন্য দেখবো, লেটস সে এটার জন্য জিরো জিরো ওয়ান। তাহলে দেখি যে আমরা প্রথমে জিরো থেকে জিরো সাপারেট করব, এন্ড দেন সেটা থেকে আমরা ওয়ান সাপারেট করব। তাহলে জিরো থেকে যদি জিরো সাপারেট করি, তখন অবভিয়াসলি আমার জিরোই হবে। এবার যদি আমরা জিরো থেকে ওয়ান সাপারেট করি, আমার কিন্তু একটা ক্যারি আনা লাগতেছে। আদারওয়াইজ আমি কিন্তু জিরো থেকে ওয়ান সাপারেট করতে পারবো না। যেহেতু এখন ক্যারি আনছি, আমার এখন ওয়ান আর জিরো হয়ে গেল, এন্ড দেন ওয়ান সাপারেট করলে আমরা পাবো ওয়ান। এন্ড এই যে ক্যারিটা, এই ক্যারিটা কিন্তু আমার এখানে, সরি, এই যে বড়টা কিন্তু আমার এখানে চলে আসছে, এই যে ওয়ান। এন্ড এই ডিফারেন্স, যেটা আমার ফাইনাল ডিফারেন্স, সেটা কিন্তু আমি এখানে নোট ডাউন করলাম। তাহলে এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমরা কিন্তু
ডিফারেন্স এন্ড যে বড় যে আউট, সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। এন্ড এই যে ডিফারেন্স এন্ড বড়র যে ট্রুথ টেবল, সেটা থেকে সাহায্য নিয়ে আমরা একটু আগে যে মেথডটা দেখলাম, যে ট্রুথ টেবলের সাহায্যে বুলিয়ান বুলিয়ান এক্সপ্রেশন গুলো বের করা, আমরা এটা পেতে পারি, যেখানে আমার এ বি এন্ড বি ইনপুট, যেটা হচ্ছে আমার সেই এক্সট্রা যে ইনপুটটা, থার্ড বিটটা, এটাকে আমরা সি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। তখন জিনিসটা হবে এটা এরকম, এ XOR বি এন্ড XOR সি, নো প্রবলেম। এন্ড দেন সেম ভাবে আমরা ট্রুথ টেবলের হেল্প নিয়ে এটা কিন্তু আমরা জেনারেট করতে পারি। এবং এই ধরনের এই যে ট্রুথ টেবল থেকে আমার বুলিয়ান এক্সপ্রেশন গুলো আমার জেনারেট করা, এটাই কিন্তু তোমরা যে পরশুদিন হতে যাবো যে ডিএলডি যে কন্টেস্ট আছে, সেখানে কিন্তু তোমরা ফেস করবে, যেখানে তোমাদেরকে ট্রুথ টেবল থেকে হয়তো বুলিয়ান এক্সপ্রেশন এন্ড যে সার্কিট ডায়াগ্রামস তোমাদেরকে কিন্তু জেনারেট করতে হতে পারে। এন্ড এই জেনারেট করার যে টেকনিকটা, এটা কিন্তু আমরা আজকে এখানে ডিসকাস করলাম। তো তাহলে আজকে আমরা এখানে কি কি ডিসকাস করলাম? আমরা বুঝলাম যে ডিজিটাল লজিক অ্যাকচুয়ালি কি মিন করে, ডিজিটাল লজিক ডিজাইন কি মিন করে, ডিজিটাল সার্কিটস, দেন এগুলো আমরা অলরেডি প্রায় জানি, এগুলো মোটামুটি ইন্টারমিডিয়েট পড়াশোনা বলা যায়। এন্ড দেন আমরা ডিসকাস করলাম কিছু বেসিক বুলিয়ান অ্যালজেব্রা। দেন আমরা ডিসকাস করলাম কি, যে সলভিং টেকনিক্স। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু ছিল কেম্যাপ। আমরা আমরা 3 ভ্যারিয়েবল এন্ড 4 ভ্যারিয়েবলের জন্য কেম্যাপ দেখছি। 5 ভ্যারিয়েবলটা তোমাদের জন্য আপাতত লাগবে না, এবং এই রিলেটেড প্রবলেমও তোমরা মোটামুটি ফেস করবা না। তোমাদের বেসিক্যালি এগুলো প্রবলেম লাগতে পারে, 3 ভ্যারিয়েবলস এন্ড 4 ভ্যারিয়েবলস। 2 ভ্যারিয়েবলের জন্য অ্যাকচুয়ালি তোমার কেম্যাপ দরকার হয় না, কারণ এটা ইজিলি ট্রুথ টেবল দিয়ে করে ফেলা যায়, যেহেতু আমার কম্বিনেশনের সংখ্যা খুবই কম। এন্ড 1 ভ্যারিয়েবল তো আসলে বলার কিছু নাই আসলে। সো দেন আমরা দেখলাম দুইটা স্পেশালাইজ সার্কিট, যেটা কিনা হচ্ছে আমার একটা অ্যাডার এন্ড সাবট্রাক্টর। অ্যাডার মধ্যে আমরা দুই ধরনের সার্কিট দেখলাম, একটা হচ্ছে আমার হাফ অ্যাডার এন্ড আরেকটা হচ্ছে আমার ফুল অ্যাডার। এন্ড দেন সিমিলারলি সাবট্রাক্টর ক্ষেত্রেও আমরা হাফ সাবট্রাক্টর এন্ড ফুল সাবট্রাক্টর দেখলাম। সো এইগুলাই তোমার আসলে লাগবে যে কন্টেস্টে একটা ফাইট দেওয়ার জন্য, একটা ভালো একটা ফাইট দেওয়ার জন্য, আই হোপ। তো দিস ইজ মাই লাস্ট ওয়ান, যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু যদি না বুঝে থাকো, তোমরা এখানে কোয়েশ্চেন করতে পারো। ভাই কন্টেস্টের ফরম্যাটটা নিয়ে মানে কোশ্চেন ছিল, মানে কি কি করবো আমরা মেইনলি। আচ্ছা, আমি যদি কন্টেস্ট ফরম্যাটটা একটু বলি, যে এখানে আমার যে তোমরা যে প্রবলেমগুলো ফেস করবে, তোমরা কি অলরেডি প্র্যাকটিস প্রবলেম তো পাওয়ার কথা, রাইট? তোমরা কি দেখছো একটা ডেমো কোশ্চেন পাওয়ার কথা তোমাদের মেইলে? তোমরা কি সেটা পাইছো? ভাই এটা সম্ভবত আসে না এখনো মেইলে। আচ্ছা আচ্ছা, আমি যদি একটু দেখি যে তোমরা যে কন্টেস্টের যে প্রবলেম গুলো পাবা, সেখানে অ্যাকচুয়ালি 4টা প্রবলেম থাকবে। একটা, আমি 4 ধরনের প্রবলেম থাকবে। এর মধ্যে তোমার যে ফার্স্ট যে প্রবলেমটা, এটা হবে একদম বেসিক একটা আইকিউ টাইপের কোয়েশ্চেন, যেখানে তুমি জাস্ট আইকিউ ইউজ করে তুমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা সলভ করতে পারবা বা পারা উচিত। 2 নম্বর আর 3 নম্বর কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি তোমার এই সেশনের উপর বেস করে অ্যাকচুয়ালি আহ, কি করা হবে, সেট করা হবে। যদিও পুরোপুরি তুমি একদম হুবহু এই কন্টেন্ট গুলো পাবা না, সেখানেও তোমাকে তোমার নিজের উইট ইউজ করতে হবে। স্টিল তোমার যদি এই নলেজ গুলো থাকে, তুমি কিন্তু নিজের বুদ্ধি ইউজ করে অ্যাকচুয়ালি প্রবলেম গুলো সলভ করতে পারবা। এন্ড যে 4 নাম্বারটা, এটা একটু আসলে স্পেশালাইজড প্রবলেম, এবং এই 4 নাম্বারটা অ্যাকচুয়ালি তোমাদের সবার, তুমি যদি প্রথম 3টা অ্যাকচুয়ালি পেরে যাও, তোমার আসলে অনেক দূর আগায় গেছো। তোমাকে এটা, তুমি এটা বুঝে নিতে পারবা। 4 নাম্বার যে কোয়েশ্চেনটা, এটা অ্যাকচুয়ালি মোটামুটি সারপ্রাইজে থাক আমি বলবো, এবং এটা ডিফারেন্ট হবে অফকোর্স। এন্ড এটা অ্যাকচুয়ালি আমরা তোমাদের যে র্যাঙ্কিংটা, কন্টেস্টের যে র্যাঙ্কিংটা, সেটাকে বুস্ট করবে। আর মোটামুটি এটাই হচ্ছে তোমাদের যে কন্টেস্ট, সেটা স্ট্রাকচার, যে প্রথমটা হবে আইকিউ বেসড, পরের 2 আর 3টা হবে তোমাদের আইকিউ প্লাস কিছু এই যে ডিজিটাল লজিক ডিজাইনের কিছু নলেজ, এন্ড 4 নাম্বারটা হবে টোটালি একটা সারপ্রাইজ প্রবলেম। ভাই এখানে কি পার্শিয়াল মার্কস থাকবে? হ্যাঁ, অফকোর্স প্রত্যেকটা স্টেপের জন্য তোমার এখানে পার্শিয়াল মার্কস থাকবে, এবং সেটা তুমি যতটুকু সলভ করবা, ততটুকুর জন্য তুমি কিন্তু মার্কসটা পেয়ে যাবা। হ্যালো, সালাম ভাই। হ্যাঁ, বলো। ভাই অ্যাডারের পাশে মানে অ্যাডারের সাথে কি এনকোডার ডিকোডার এগুলোই লাগবে নাকি শুধু অ্যাডার পড়লে হবে? অ্যানকোডার ডিকোডার পর্যন্ত আসলে তোমাদের এখন পর্যন্ত লাগবে না, কারণ অ্যানকোডার ডিকোডার পড়তে গেলে আসলে তোমাদের যে পুরো ডিএলডি যে সিলেবাস, যেটা তোমরা প্রবাবলি 3-1-এ গিয়ে পাবা, সেটা আসলে কভার করা লাগবে। সো অতটুকু পর্যন্ত যাবে না, বাট এতটুকু পর্যন্ত আমরা যা পড়লাম, অ্যাডার সাবট্রাক্টর পর্যন্ত, সেটার উপরে বেস করে কিছু তোমাদের
কি বলবো, খুবই ইন্টারেক্টেড কিছু কোয়েশ্চেন দেওয়া হবে, যেটা আসলে সলভ করতে গেলে তোমার মাথা ভালো খাটানো লাগবে আশা করি। বুঝতে পারছি, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাইয়া, গ্রুপিং এ কি অড নাম্বার অফ ওয়ান থাকতে পারে? মানে তখন কেমনে গ্রুপ করব? আর সবসময় কি মানে ইভেন করে করব? ইয়েস, আমরা যদি একটু ব্যাক করি, আমি এখানে বলছিলাম, আচ্ছা আমরা আরেকবার জিনিসটা একটু দেখি যে যখন আমরা গ্রুপিং করব, এটা আসলে অলওয়েজ একটা সিকোয়েন্স মেনটেন করা হবে। যেমন আমি এখানে লিখে দিচ্ছিলাম যে টু, 2, 4 অথবা 8। তুমি যদি 2টা করে গ্রুপিং করতে পারো ম্যাক্সিমাম, দ্যাটস ফাইন। তুমি যদি 4টা করে গ্রুপিং করো, দ্যাটস অলসো ফাইন। তুমি যদি 8টা করে গ্রুপিং করো, যেটা ম্যাক্সিমাম, দ্যাটস অলসো ফাইন এবং ইভেন বেটার। বাট তুমি আসলে এর বাইরে আর কোনোভাবেই গ্রুপিং করতে পারবে না। যেমন তুমি 3, 5 বা 6 এভাবে আসলে গ্রুপিং করা অ্যালাউড না। ক্লিয়ার? ভাইয়া, 5টা ওয়ান বা মানে এরকম অড নাম্বার অফ ওয়ান কি আসতে পারে ট্রুথ টেবিলে হ্যাঁ, তখন? অবশ্যই আসতে পারে। আচ্ছা, আমি যদি একটা প্রবলেম, যদি আমি যদি জাস্ট একটা ফর এক্সাম্পল আমি যদি কনসিডার করি যে লেটস সে আমার এরকম, ওকে, সো লেটস আমি 4 ভ্যারিয়েবলের জন্য জিনিসটা আমি ড্র করতেছি। রাইট, সো এখানে অনেকগুলো কম্বিনেশন হতে পারে। আমরা যদি যে কোনো একটা কম্বিনেশন দেখি, লেটস সে আমার এখানে কিছু ওয়ান আছে, বাদ বাকিগুলো আমি জিরো ধরে নিচ্ছি, এবং এখানে আমার একটা ওয়ান আছে। রাইট, আমি যদি এগুলো একটু লিখে ফেলি যে আমার এখানে সি বার, ডি বার, এখানে 0, 0, 0, 1, আই মিন সি বার ডি, দেন আমার সিডি, অ্যান্ড দেন ফাইনালি সিডি বার, রাইট? অ্যান্ড সিমিলারলি আমি যদি এখানেও লিখি এ বার বি বার, এ বার বি, এ বি, অ্যান্ড এ বি বার, তাহলে দেখো আমার কিন্তু এই 4টা ওয়ান আমি কিন্তু ইজিলি গ্রুপিং করতে পারতেছি। রাইট? যেমন তুমি কি বলতে পারবা এটার জন্য অ্যাকচুয়ালি আমার টার্মটা কত হবে, হ্যাঁ, যে 4। কোশ্চেনটা করছিলাম? না, আই মিন মানে এ বি সি দিয়ে যদি আমি তোমাকে এক্সপ্রেস করতে বলি, সেক্ষেত্রে আমার টার্মটা কি হবে এই গ্রুপটার জন্য? বি আর বলো। হচ্ছে সি প্রাইম। বি আর সি প্রাইম, এক্স্যাক্টলি। মানে এই গ্রুপের জন্য আমরা ইজিলি করে ফেলতে পারছি। বাট দেখো, এটাকে আমরা কিন্তু কোনোভাবে কি করতে পারতেছি না, গ্রুপিং করতে পারতেছি না। এটার জন্য না এদিকে কোনো ওয়ান আছে, না এখানে কোনো ওয়ান আছে। ইভেন যদি এখানেও একটা ওয়ান থাকতো, আমরা কিন্তু এটাকে এভাবে গ্রুপ করতে পারতাম। বাট এখানেও কোনো ধরনের ওয়ান কিন্তু নাই। তার মানে যেহেতু এটা অনলি একটা সিঙ্গেল একটা সেল আমার দখল করে আছে, এটার জন্য আসলে এই সেলে যতগুলো ভ্যারিয়েবল সবগুলো আমার বসানো লাগবে। যেমন এই সেলের রেসপেক্টিভ ভ্যালু কিন্তু আমার এটা অ্যান্ড এটা, রাইট? তাহলে আমার ফুল এই এ সেলের প্রাইম, জন্য বি প্রাইম, সি, ডি প্রাইম, ফুল ভ্যালুটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তার মানে আমার পুরোটাই এ প্রাইম, বি প্রাইম, সি এন্ড ডি প্রাইম পুরোটাই আমার কাউন্ট করা লাগবে। এন্ড এখান থেকে আসলে তুমি বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি আমার যত বেশি গ্রুপিং করব, তত ততই কিন্তু আমার টার্মটা সিম্পলিফাইড হয়ে আসবে। রাইট? এই হ্যাঁ। জন্য আসলে টার্গেটটা রাখা উচিত যত বেশি গ্রুপিং করা যায়। হ্যাঁ ভাইয়া, থ্যাংকস। এনি আদার কোয়েশ্চেন? ভাই, হ্যাঁ, হ্যালো। বলো। এই গ্রুপিং যেটা হ্যাঁ, হ্যাঁ, বলছেন, শুনতেছি। এটা মানে আরেক নিয়ম বলতে মানে আমি সারির সাথে সারি যেগুলো আছে সেগুলো গুণ হবে, সারির সাথে কলমে যেগুলো থাকবে সেগুলো যোগ হবে, এরকম করা যাবে না? তোমার কোয়েশ্চেন অ্যাকচুয়ালি বুঝি না, আরেকবার বলতে পারবা? মানে সত্যক সারণী থেকে ফাংশন আনবো, এরকম না জিনিসটা? মানে আমাকে সত্যক সারণী দিবে, এখান থেকে আমি ফাংশনটা মানে ডেভেলপ করব। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা এরকম, ইয়েস। তো সাপোজ মনে করেন একটা ফাংশন আমি মানে টু ভেরিয়েবলের একটা ফাংশন নিচ্ছি, মানে এ হ্যাঁ, বি দুইটা দুইটা ভেরিয়েবল। আচ্ছা, ওকে, তো এর জন্য মনে করেন সত্যক সারণী 0, 0, 0, 1, 1, 0, 1, 1। হ্যাঁ, ফাইন। তো ফাংশনটা আমাকে দিচ্ছে মনে করেন জিরো, মানে আউটপুটটা আর কি, আউটপুটটা 0, 1, 1, 0। 0, 1, 1, 0, ওকে, দেন? হ্যাঁ, তাহলে এটার ফাংশনটা আমি কেমনে ডেভেলপ করব? আমি এখানে প্রথমে ওয়ান দেখবো, ওয়ান কোথায় কোথায় আছে, বি এর মধ্যে ওয়ান আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এটার জন্য সারি বরাবর এই ওয়ানটা আউটপুট আনতে হবে। আউটপুট আনার জন্য তাহলে আচ্ছা, এটা মানে এই সারির জন্য এ বার ইন্টু বি। হ্যাঁ, এবার ইন্টু বি, ইয়েস, তারপর দেন? নিচে আসলাম, নিচের মধ্যে আবার ওয়ান আছে, মানে 3 নম্বর সারি, 3 নম্বর সারির মধ্যে হ্যাঁ, ওয়ান হ্যাঁ, আছে। তো বলো। তা আউটপুটের ইয়েস, মধ্যে ওয়ান আনতে হবে। হ্যাঁ, তাহলে এটার জন্য এ ইন্টু বি বার। ইয়েস। তো এই দুটো যোগ করে দিলাম, তাহলে ফাইনালি ফাংশনটা আমার পাবো না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পাবা এ বার বি অ্যান্ড এ বি বার।
তো এরকম এই করলে হবে না কাজটাই ভাই? আমরা অ্যাকচুয়ালি করছিলাম। হ্যাঁ, এই কাজটা দেখো, তুমি এই কাজটা করলে এটা কার জন্য? টু ভ্যারিয়েবলের জন্য, রাইট? এখন আমি জি ধরো ভাই। আমি তোমাকে বললাম যে তুমি, হ্যাঁ, তুমি যদি 4 ভ্যারিয়েবলের জন্য যদি জিনিসটা করতে চাও, জিনিসটা কি এতটা ইজিয়ার হবে? তোমার কি মনে হয়? এটা ঠিক বলছি, তার কঠিন হয়ে যাবে এটা। হ্যাঁ, কঠিন হয়ে যাবে। এন্ড আমার দেখো, আমরা যত কাজই করতেছি কিনা, এই যে যত বুলিয়ান এক্সপ্রেশন, আমরা যত টেকনিক দেখলাম, এদের মধ্যে আমাদের টার্গেট কিন্তু একটাই, সেটা হচ্ছে সিম্পলিফাই। আমরা কিন্তু এই যে ধরো, আমরা কিন্তু কেএমএফ ছাড়া বা যতগুলো টেকনিক আছে সেগুলো ছাড়া কিন্তু আমরা সিম্পলিফাই করতে পারবো। করতে পারবো না সেটা কিন্তু না, বাট সিম্পলিফাইড হবে না জিনিসটা। আমাদের টার্গেট থাকবে অলওয়েজ যত কম গেটস ইউজ করে জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। সেটাই আমাদের টার্গেট থাকা উচিত। আমাদের টার্গেট থাকা উচিত আমরা আমরা কম রিসোর্সে কিভাবে কাজগুলো করতে পারবো। এখান থেকে আসলে সিম্পলিফাই করার টার্গেটটা আসে, যে আমরা কেএমএপ ইউজ করলে আমরা কিন্তু সিম্পলিয়েস্ট ফর্মটাই পাবো। এর থেকে বেশি সিম্পলেস্ট ফর্ম কিন্তু আসলে পসিবল হবে না। আমি কি জিনিসটা বুঝতে বুঝতে পারছি পারছি? ভাই। জি ভাই। এনি আদার কোয়েশ্চেন্স? হ্যালো, আর কোনো কোয়েশ্চেন কি আছে? ওকে, আই গেস আমার কোনো কোয়েশ্চেন নাই। হোস্টদের কোন রিকোয়েস্ট করবো একটু জিনিসটা দেখতে। হ্যালো, পিয়াস কি আছো? হ্যাঁ জি ভাই, আছি আমি। আচ্ছা, এখানে কন্টেস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আই গেস নাই, সো তুমি আসলে এন্ড করতে পারো জিনিসটা। আচ্ছা তাহলে আমাদের 11 তারিখের যে কন্টেস্টটা সেটা সকাল 9টায় অনুষ্ঠিত হবে বারোতলা সিএসসি বিল্ডিং, যেটা বারোতলা, সেই বারোতলা বিল্ডিং এর 3108 নাম্বার রুম, 3109 এবং 3110 নাম্বার রুম, এই তিনটা রুমে আর কি অনুষ্ঠিত হবে। আর একটা হচ্ছে আমাদের রিসিপশন, যেটা সেটা হচ্ছে 15 তারিখে অনুষ্ঠিত হবে। আর রেজিস্ট্রেশন ফি কন্টেস্টের ক্ষেত্রে যারা আর কি আইট্রিপলির মেম্বার তাদের ক্ষেত্রে 50 টাকা, এবং যারা আইট্রিপলি মেম্বার না তাদের ক্ষেত্রে 100 টাকা। আর একজন টিমে একজন মেম্বার থাকলেই 50 টাকা আর কি করে। তো সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য আর কি অনুরোধ করা হচ্ছে। অলরেডি অনেকগুলো টিম হয়ে গেছে। আচ্ছা ভাই, তাহলে কি করব, মিটিং এন্ড করে দেব? সিয়াম একটু টেক ওভার করলে ভালো হয়, হ্যাঁ জুনায়েদ। সিয়াম ভাই কিছু বলেন। আজমির বলার কথা, আজমি নাই। আজমি কি নাই না? ভাই আহ আজমি, হ্যাঁ এখানে আছে। আজমি কিছু বলবি? না ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে একটা ভাই। ও, কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন কোশ্চেন, হ্যাঁ question। আচ্ছা ভাই, এই প্রবলেম সেটটা কখন দেয়া হবে আর কি, স্যাম্পল প্রবলেম সেটটা? মানে এটা কি ডেমো প্রবলেম সেটটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডেমো প্রবলেম সেটটা আমরা জানাই দিব কখন দেওয়া হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তাহলে এন্ড করে দে, শেষ করে দে। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করে দিচ্ছি। তো আর তো কারো কোনো কোশ্চেন নেই, তো সবাই মোটামুটি লিভ নিচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি প্রোগ্রাম এন্ড করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছে কি, অন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পট বলেন। রেজিস্ট্রেশন জি করতে বলেন। পারবে কিনা একজন? অন চ্যাটে স্পট লিখছে রেজিস্ট্রেশন করতে পারবে কিনা? আচ্ছা, আহ আই ট্রিপল এর মেম্বারশিপ রেজিস্ট্রেশন।
এটা আচ্ছা, এটা আসলে পরে আমরা সিদ্ধান্ত নিয়ে বিবেচনা করে আর কি পরে জানাবো। এখন কিছু বলা যাচ্ছে না, তবে আহ মানে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এটা। এমনিতে এখনো ওপেন আছে, যে অনলাইন মানে যে ফর্মটা দিয়েছিল আমাদের ফেজ 2 কিন্তু চলতেছে। সো কেউ চাইলে এখনো মেম্বারশিপ নিতে পারে আর কি। আর আচ্ছা, ও মেবি কন্টেস্টের কথা বলছে। আচ্ছা, এটা পরবর্তী জানানো হবে, আমরা যদি ইয়াও করি পোস্ট দিয়ে জানাবো আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা।